বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড। করোনা পরিস্থিতি বিবেচনায় দেশে চিকিৎসা হওয়ায় ভালো, বিদেশে পাঠাতে লাগবে আদালতের অনুমতি। করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ অন্য কোম্পানি নেওয়া যাবে কিনা প্রশ্নে ভিন্ন মত নাকচ করল আইইডিসিআর। বলছে সময় মতোই আসবে অ্যাস্ট্রাজেনেকার টিকা। তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মমতা। কোভিড বাস্তবতায় অতিথি হিসেবে থাকবেন মাত্র 25 জন। দাওয়াত পেয়েছেন সৌরভ গাঙ্গুলি। সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলামকে কওমি মাদ্রাসা বোর্ড থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট। হেফাজতের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদেরও শাস্তি চায় সংগঠনটি। বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততা থাকায় হেফাজত নেতা মামুনুলের দল বাংলাদেশ খেলাফত মজলিসের নিবন্ধন বাতিলেরও দাবি জানানো হয়। হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডব এবং হেফাজতে জামায়াত শিবিরের অনুপ্রবেশের প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ইসলামী ঐক্যজোট। এ সময় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া এবং উচ্চতর সমন্বয় সংস্থা আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া থেকে সহিংসতায় জড়িত হেফাজত নেতাদের বহিষ্কারের দাবি জানানো হয়। হেফাজতে ইসলাম নামক সংগঠনটি একবারে নিষিদ্ধ করে দেওয়ার জন্য দাবি উত্থাপিত হয়েছে। অনুপ্রবেশকারী উগ্রবাদী নেতাদের বহিষ্কার করে তাদের স্তরে শান্তিপ্রিয় পারদর্শী কর্মী আমাদেরকে নিয়োগ দিতে হবে। পাকিস্তান সহ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে দেশবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকায় হেফাজত নেতা মামুনুল হকের দলের নিবন্ধন বাতিলের দাবি করেন ইসলামী ঐক্যজোট নেতারা। হেফাজতের অর্থদাতাদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা। বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্পৃক্ততা আছে, এটি সত্য হলে কিংবা তাদের নির্দেশনায় এমন বর্বর তাণ্ডব পরিচালিত হয়ে থাকলে এই বাংলাদেশ খেলাফত মজলিসের নিবন্ধন বাতিল করতে হবে। ওয়াজ ও তাফসির মাহফিলের নামে হেফাজত ও জামায়াত নেতাদের জিহাদের অপব্যাখ্যা ও উগ্রবাদের পক্ষে নানা বক্তব্য বন্ধ করার জন্য ইসলামী কাউন্সিল গঠন করার সুপারিশ করেন তারা। এ সময় কওমি মাদ্রাসার ঐতিহ্য রক্ষা ও ভাবমূর্তি পুনরুদ্ধারে 11 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হাওরের বিস্ময় কিশোরগঞ্জের অলওয়েদার সড়কের দুই পাশ যেন লাল আর হলুদ কার্পেটে মোড়া। সড়কে শুকাতে দেওয়া টকটকে লাল মরিচ যেন সড়কের সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল। তাকে একটি মেডিকেল বোর্ড পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট পর্যবেক্ষণে 10 সদস্যের মেডিকেল বোর্ডের সভা শেষে রাতে একথা জানান তিনি। হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সোমবার দুপুরে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট CCUতে নেওয়া হয়। মঙ্গলবার সকালে শ্রমিক দল আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়াকে অক্সিজেন দেওয়া হচ্ছে। গতকাল তার একটু শ্বাসকষ্ট হওয়ায় তাকে CCUতে নেওয়া হয়েছিল। তিনি এখনো CCUতে আছেন এবং অক্সিজেন তাকে দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। এদিকে মঙ্গলবার বিকেলে বেগম জিয়ার শারীরিক অবস্থা ও স্বাস্থ্য পরীক্ষার ফল নিয়ে 10 সদস্যের মেডিকেল বোর্ড বসে। রাতে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনার সমস্ত যে সকল পরীক্ষা গতকালকে করানো হয়েছিল এবং আজকে সকালেও করানো হয়েছে সেগুলো রিভিউ করেছেন। সেগুলোর ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে ওনার প্রোগ্রেস ওনারা দেখেছেন। সেই অনুযায়ী কিছু পরিমাণ ট্রিটমেন্ট, কিছু অ্যাডজাস্টমেন্ট করেছেন এবং সেই অনুযায়ী ওনার চিকিৎসা চলছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি গতকালকে যে অবস্থায় ছিলেন এখনও উনি ঠিক একই অবস্থাতে আছেন। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছেন মির্জা ফখরুল, এমন গুঞ্জন ওঠে সোমবার রাতে। এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে গুঞ্জনটি নাকচ করে দিয়ে তিনি বলেন, বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে কোনো আবেদন বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। বেগম জিয়ার শারীরিক অবস্থা ফোনে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে। আজকে পত্রিকাতেও আপনার দেখলাম 2-1টা টুইট করেছে আর কি। দ্যাটস নট ট্রু।
গত 10 এপ্রিল বেগম জিয়ার করোনা টেস্ট করা হলে 11 এপ্রিল রিপোর্ট পজিটিভ আসে। 25 এপ্রিল দ্বিতীয় টেস্ট করা হলে আবারও রিপোর্ট পজিটিভ এলে 28 এপ্রিল তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেত্রীকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার বিষয়ে এখন পর্যন্ত সরকারের কাছে কোনো আবেদন আসেনি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তাকে বিদেশে নিতে হলে আদালতে আবেদন করতে হবে। আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বেগম জিয়ার সুস্থতা কামনা করেন। বলেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে সরকার আন্তরিক। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সোমবার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তরের পর থেকেই আলোচনায় উন্নত চিকিৎসা নিতে বিএনপি নেত্রীর বিদেশ যাওয়া প্রসঙ্গ। মঙ্গলবার এই প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ নেতারাও। রাজধানীর বংশালে আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, তার চিকিৎসার বিষয়ে আন্তরিক সরকার। বেগম খালেদার চিকিৎসা, তার সর্বোচ্চ চিকিৎসা সেবা যাতে পেতে পারে সে ব্যাপারে আমরা সকলে সহায়তা আমরা করে এসেছি। আমাদের সরকার সবসময় সেই সহায়তা করতে প্রস্তুত। এদিকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, দেশেই উন্নত চিকিৎসা সম্ভব বেগম খালেদা জিয়ার। করোনার চিকিৎসা তো সব দেশে একই রকম, এবং যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলছে তাদের অবস্থা কিন্তু আমাদের এই দেশের তুলনায় অনেক খারাপ। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবি হচ্ছে অমূলক। একই দিন বিকেলে পূর্ব রাজাবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অসহায়দের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে নিতে কোনো আবেদন করেনি বেগম জিয়ার পরিবার। তার তরফ থেকে কোনো ধরনের, যেই আপনারা যেটা বললেন, কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে। যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরো কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সরকার আন্তরিক বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। টিকা সরবরাহের ঘাটতি থাকলে দুই কোম্পানির 2 ডোজ নেওয়া যাবে কিনা এ নিয়ে ভিন্নমত আছে বিশেষজ্ঞদের। অনেকে বলছেন, নির্দিষ্ট টিকার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে না পারলে দেয়া যেতে পারে ভিন্ন কোম্পানির ডোজ। তারা বলছেন, তাত্ত্বিক দিক বিবেচনা করলে কোভিডশিল্ডের দ্বিতীয় ডোজ হতে পারে স্পুটনিকের দ্বিতীয় ডোজ। তবে এমন সিদ্ধান্ত নিতে নারাজ আইইডিসিআর। তারা অ্যাস্ট্রাজেনেকার টিকা সময় মতো আসবে বলেও জানিয়েছেন। সোমবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে টিকার প্রথম ডোজ নিয়েছে 58,19,709 জন, দ্বিতীয় ডোজ 29,36,000, অর্থাৎ এখনও 28,83,000 মানুষ দ্বিতীয় ডোজ নেয়ার বাকি। আর টিকার মজুদ আছে প্রায় 15.5 লাখ। এমন অবস্থায় ঘাটতি 13 লাখেরও বেশি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, সপ্তাহ দুয়েকের মধ্যে অক্সফোর্ডের টিকার চালান না পেলে বিকল্প হিসেবে তাদের অন্য ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া যাবে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে মাথায় রাখতে হবে যে টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে সেটিরই দ্বিতীয় ডোজ নিশ্চিত করা। তবে তার সম্ভব না হলে একই ফর্মুলার অন্য টিকা নেওয়া যেতে পারে। ভ্যাকসিন সরবরাহের সম্প্রতার জন্য প্রথম ডোজ প্রাপ্ত ব্যক্তিকে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনে অন্য ভ্যাকসিন দেওয়া যেতে পারে। এই সিদ্ধান্তের আলোকেই পৃথিবীর অন্যান্য দেশগুলো এই কাজটা করেছে। তা আমরাও সেই অবস্থায় যদি পড়ে যাই, আমাদেরকে একটি বিকল্প ভ্যাকসিন দিতে হবে। এটা হচ্ছে তত্ত্বীয় জ্ঞানের, মানে বৈজ্ঞানিক যে তত্ত্বীয় জ্ঞানটুকু জানা আছে সেটার উপর ভিত্তি করে আসলে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। যদিও এ নিয়ে রয়েছে ভিন্ন মত। আইইডিসিআর বলছে, পূর্ণাঙ্গ গবেষণা না হলে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর আপাতত 2 কোম্পানির 2 ডোজ নিয়ে ভাবছেন না সরকার। পরবর্তী কোনো বৈজ্ঞানিক তথ্য না আসা পর্যন্ত আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে যেই কোম্পানির টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ সেই কোম্পানির টিকা থেকেই দেওয়া যাবে। এর মধ্যে নিশ্চয়ই আমাদের 20 লক্ষ টিকা আসবে, সেটা আমরা আশা করি। বিশ্বজুড়ে ভ্যাকসিন সংকটের প্রেক্ষিতে মডার্নার সঙ্গে ফাইজার আর অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে স্পুটনিক ভির মিক্সড করে নতুন ডোজ নিয়ে গবেষণা করছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস সহ বেশ কিছু দেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনার তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও 61 জন। আর প্রায় 22,000 নমুনা পরীক্ষায় সবশেষ একদিনে শনাক্ত হয়েছেন 1,914 জন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত এক মাসে করোনা ভাইরাসের নতুন আরও 10টি জীবন রহস্য উন্মোচন করেছে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এর মধ্যে 6টি যুক্তরাজ্যের এবং 3টি দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট, বাকি একটি অস্ট্রেলিয়ান। আমরা খুব ভয়ে আছি। এখন ভারতীয় ভেরিয়েন্টটা যদি আমাদের দেশে আসে তাহলে আমাদের কিন্তু চরম ক্ষতি হবে, তৃতীয় ওয়েভ আরম্ভ হতে পারে। করোনার সেকেন্ড ওয়েভে এখন পর্যন্ত চট্টগ্রামের কোথাও ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়নি। চিকিৎসা বিজ্ঞানীরা আশঙ্কা করছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের মাধ্যমে বাংলাদেশে তৃতীয় ওয়েভ শুরু হতে পারে। তৃতীয় ওয়েভ প্রতিরোধে ভারতীয় ভেরিয়েন্টকে ঠেকানোই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কোয়ারেন্টাইন ঠিকমতো মেনটেন করতে না পারি ভারতীয় যে ভেরিয়েন্টটা আছে সেটার ব্যাপারে, তাহলে কিন্তু ভারতীয় ভেরিয়েন্টটা কিন্তু থার্ড ওয়েভ তৈরি করতে পারে। প্রথম ও দ্বিতীয়ের পর তৃতীয় ওয়েভ মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন চট্টগ্রামের সিভিল সার্জন। আমরা যদি প্রস্তুত থাকি, আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা যদি আমাদের সব চিকিৎসা ব্যবস্থাগুলোকে রেডি রাখি, ইনশাল্লাহ আমরা যে ভাইরাসে আসুক আমরা আল্লাহর উপর ভরসা করে সেটা মোকাবেলা করব। এর আগে করোনার নতুন 8টি জীবন রহস্য উন্মোচনের পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হওয়াদের নিয়ে গবেষণা করেছেন সিবাসুর গবেষকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 333-তে ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না ত্রাণ মন্ত্রণালয়ের জরুরি সাহায্য। যদিও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বলছে তালিকা সংক্রান্ত জটিলতার কারণে সবার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। সেলিয়া সুলতানার রিপোর্ট। চাকরি বাকরি নেই, আজকে আমি 7 মাস ধরে বেকার। ঘরে আমার এক ছেলে, এক মেয়ে আর আমার পরিবার ঋণমিন করে চলছে, আর খুব কষ্টের ভিত্তিতে আছে। ভাসুররা আমার শাশুড়িরা কিছু দিয়ে পারলে দেয়, না পারলে এরকম মানে সহায় নয় করে এমন কষ্ট করে দিন কাটাতে হইতেছে। লকডাউনে কাজ হারিয়ে চলছে ধার দেনা করা জোড়াতালির জীবন। 333-তে সাহায্য চেয়েছেন কিনা জানতে চাইতেই চোখে বিদ্যুতের ঝলকানি। জাতীয় হেল্পলাইন 333-এ কল করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। 29 এপ্রিল আবেদন করেন, একই দিনে আরো কয়েকজনের আবেদন জমা পড়ে। 4 দিন পর আবারও তাদের কাছে যায় সময় সংবাদ। জরুরি সহায়তার আবেদনকারীদের কোনো উত্তরই দেয়নি দায়িত্বশীলরা। ভুক্তভোগীরা বলছেন এই দুর্যোগে এটি অকার্যকর। মানে কি কম আর কর বাসা নেই। এরা প্রতারণা করতেছে, এরা যদি দেয় তো সেটাও বলবে, না দিলেও সেটাও বলবে যে না দিব না। ফোন দিছি কোনো রিপ্লাই দেয় নাই। কয়দিন আগে দিয়েছেন? 2 দিন আগে। বেকার হয়ে অনেকে বসেছেন রাস্তার পাশে। অভাবের সংসারে আরো বেশি শূন্যতার নাম 333। চলছে না, এই জন্য আর কি আর চার দোকান দিয়ে বসা। এরা বলতে যে আমরা দেখতেছি, আমরা খালি দেখতেছি, এই পর্যন্ত দেখতেই আছে। 333 থেকে মোট আবেদন জমার সংখ্যা কত সেটির কোনো নির্দিষ্ট সংখ্যা নেই ত্রাণ মন্ত্রণালয়ে। তবে 2 মে পর্যন্ত এটুআই থেকে প্রাপ্ত তথ্যে 8243 পরিবারে সহযোগিতা করা হয়েছে বলে জানান তারা। এটুআই যদি আমাদের কাছে থ্রো না করে তাহলে ওই অংশটুকু তো আমরা অ্যাড্রেস করা কোনটা করতে পারলো কোনটা করতে পারলো না এটা আমরা বলতে পারবো। আমরা শুধু বলতে পারি এটুআই আমাদের কাছে যেটা অ্যাড্রেস করেছে এইটার আমরা কত % আমরা অ্যাটেন্ড করলাম। এখানে আমাদের ইনস্ট্রাকশন আমরা 100% অ্যাটেন্ড করা। সরাসরি ত্রাণ মন্ত্রণালয় ছাড়াও সিটি কর্পোরেশনের মাধ্যমেও ত্রাণ সেবা চলমান আছে বলে জানান এই কর্মকর্তা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অ্যান্টিবায়োটিক ওষুধের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে করোনা মহামারীর চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি বলেন, এ ধরনের ওষুধের প্রভাব মোকাবেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করাও দুঃসাধ্য হয়ে যাবে। গতকাল সন্ধ্যায় ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপের 2য় সভার উদ্বোধনী অধিবেশনে ভিডিও বার্তায় একথা বলেন সরকার প্রধান। The COVID-19 pandemic is the defining public health crisis of our time that has already taken more than 3 million lives. However, the impending pandemic in the form of antimicrobial resistance will cause even more harm to the global health. It will not only endanger human, animal, and plant health, but also threaten food security and progress towards the attainment of SDGs. ভোরের সময় আরও থাকছে, মালয়েশিয়ায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। নতুন করে আরও বেশ কয়েকটি এলাকায় লকডাউন।
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যুক্ত হলো রেল। এই প্রকল্পের দ্বিতীয় ভায়াডাক্ট সফলভাবে স্থাপনের মধ্য দিয়ে এ সংযোগ ঘটল। আসছে বছর স্বপ্ন সেতু আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার দিন থেকেই চলবে ভাঙ্গা থেকে মাওয়া ট্রেন। দিনরাত একাকার এখানে 24 ঘন্টায় চলছে কর্মযজ্ঞ। স্বপ্ন সেতুর উপরে সড়কের সঙ্গে পাল্লা দিয়ে চলছে রেল সংযোগের কাজ। সোমবারই দ্বিতীয় ভায়াডাক্টের কাজ শেষ হওয়ায় এর মাধ্যমে মূল সেতুর সঙ্গে যুক্ত হলো স্বপ্ন সেতুর মাওয়া প্রান্ত। সবশেষ যুক্ত হওয়া এই ভায়াডাক্টের দৈর্ঘ্য 2.58 কিলোমিটার। 411টি পাইল, 812টি বক্স গার্ডার সেগমেন্ট নির্মাণ কাজ শেষ। এই অংশের সার্বিক অগ্রগতি 96 ভাগ। পাশাপাশি এগিয়ে চলছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলাকে যুক্ত করা প্রথম রেল স্টেশন। এখানে আমাদের 4টা স্টেশন, অর্থাৎ ভাঙ্গা, আপনার শিবচর, জাজিরা এবং মাওয়া, এই 4টা স্টেশনের কাজও আমাদের চলমান আছে। দেশের টাকায় বানানো সেতুর দ্বার খুলবে আসছে বছরের মাঝামাঝি, আর তখনই সড়কের সঙ্গে রেলও চালুর প্রত্যয় মন্ত্রীর। প্রায় 41% টোটাল যে কাজের সেটার অগ্রগতি হয়েছে। আর এই অংশটুকু ভাঙ্গা থেকে যে মাওয়া, এইটা প্রায় 66% এইটা কাজের অগ্রগতি হয়েছে। কাজে বাকি যে কাজটুকু আছে এই কাজটুকু আমরা সমাপ্ত করতে পারবো। এরই মধ্যে রেলওয়ে ট্র্যাকের প্রায় 7 কিলোমিটার প্রি অ্যাসেম্বলের কাজ শেষ হয়েছে, আর চলতি বছর অক্টোবর নাগাদ শুরু হবে মূল সেতুতে স্লিপার বসানোর কাজ। প্রমত্ত পদ্মার বুক চিরে জেগে ওঠা এই রূপালী স্বপ্ন এখন ধরা দিয়েছে হাতের মুঠোয়। আর মাত্র কয়েকটি ধাপ, তারপরই এই পদ্মার দুপারের মানুষকে শুধু সড়ক পথেই নয়, যুক্ত করবে রেল পথের মাধ্যমেও। রাশেদ দিমন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ট্রলার নিয়ে জেলেরা সাগরে শিকারে গেলেও মিলছে না সামুদ্রিক মাছ। এতে লোকসানের ভয়ে সাগরে ট্রলার পাঠাচ্ছেন না মালিকরা। উপকূলে ট্রলারে বসে বেকার সময় পার করছেন অর্ধ লক্ষাধিক জেলে। তাই তাদের খাদ্য সহায়তার আওতায় আনার দাবি মৎস্য ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সারি সারি মাছ ধরার ট্রলার নগর করা বাঁকখালী নদীর তীরে। কোনো ট্রলার নগর করেছে 1 মাস আগে, আবার কোনোটা 15 দিন আগে। গেল বছর এই মৌসুমে এসব ট্রলার ব্যস্ত ছিল গভীর সাগরে মাছ শিকারে, কিন্তু এখন লোকসানের ভয়ে উপকূলে নগর করা। ট্রলারে বসে বেকার সময় পার করা জেলেরা বলছেন সাগরে যেতে না পারায় চরম অর্থে কষ্টে আছেন। আগে মাছ পাইতাম যে 10,000 5,000, এখন তো এরকম মাছ সাগরে নাই, মাছ কম, আমরা অনেক কষ্টে আছি। কুমারের থেকে টাকা খুঁজতে টাকা দেয় না, চলন টাকা অনেক কষ্ট। কাজ বাজ নাই, মালিক আজকে আসবে কালকে আসবে, এরকম করে বাড়াচ্ছে। আমরা ট্রলারটা কাজ বাদে অন্য কাজও করতে পারিনি, এখন আমরা কি করতে পারি? সাগরে জাল ফেলেও মিলছে না মাছ, তাই লোকসানের কারণে সাগরে ট্রলার পাঠানো বন্ধ করেছেন ট্রলার মালিকরা। 3 লাখ টাকা যদি খরচ করে বাটে আমরা পাইতেছি 50-60,000 70,000, বেশি হলে 1 লাখ টাকা বিক্রি করলে আমাদের 1-2 লাখ টাকা কোনো লস থাকতেছে। ব্যাংক থেকে কত ঋণ নেব আর পাবলিক থেকে আমরা কত ঋণ নেব, এই ঋণ নিয়ে এই টুটুক পুজো চালাই আসতে আসতে আমাদের একটা ট্রলারে 20-30 লাখ টাকা মতো আমাদের গায়ের উপর উঠছে। আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি চরম কষ্টে থাকা জেলেদের সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার। তাদেরকে যাতে সহযোগিতার আওতায় এনে তাদেরকে জীবনযাপন চলার জন্য সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া খুব জরুরি মনে করছে। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 6,000-এর বেশি, আর ট্রলারে সাগরে মাছ শিকার করেন লক্ষাধিক জেলে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। স্বাস্থ্যবিধি মেনে ঠাকুরগাঁওয়ে চলছে সরকারের কর্মসৃজন প্রকল্পের কাজ। চলমান লকডাউনে প্রকল্পটি চালু থাকায় এলাকার শ্রমিকরা অনেকটাই স্বস্তি বোধ করছেন। গ্রামীণ রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়নে প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখছে। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। গেল বছরের লকডাউনে ঠাকুরগাঁও জেলার শ্রমিকরা জীবন জীবিকার তাগিদে কাজের সন্ধানে বেরিয়ে অনেকে খালি হাতে ফিরলেও এবারের চিত্রটা ভিন্ন। সরকারের কর্মসৃজন প্রকল্পটি চালু থাকায় শ্রমিকরা এবার অনেকটাই স্বস্তিতে। জেলার প্রতিটি ইউনিয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির মাধ্যমে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন। ভেঙে যাওয়া রাস্তাঘাট মাটি ভরাট করে চলাচলের উপযোগী করে তুলছেন।
গ্রামীণ রাস্তাঘাট মেরামতের পাশাপাশি স্কুল কলেজ মসজিদ ও মন্দিরের অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখছে প্রকল্পটি চলমান থাকায়। তবে মজুরি বৃদ্ধির পাশাপাশি প্রকল্পের আওতা বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। কর্মসূচি উন্নয়নমূলক কাজের জন্য বাড়ির ধারে কাছে আমরা রাস্তা কাজ করতে পারতেছি। বাড়ির পাশে কাজটা হচ্ছে, পুরুষ মহিলা সহ আমরা একসাথে কাজটা করতেছি, সংসারের আয় উন্নতি হচ্ছে। লকডাউনের মধ্যে শহরে যাওয়া যাচ্ছে না, সরকার কাজ দিচ্ছে, এই পাশাপাশি কাজ করতেছি, মোটামুটি সংসারটা মেনটেন করতেছি। বেতন আমাদের খুব সীমিত, চাউলে কেজি 50-55 টাকা, টাকা পাচ্ছি আমরা 200, এটা পোষায়। অতি দরিদ্র যে কর্মসংস্থান কর্মসূচি সেইটি আসলে আরও বৃদ্ধি করা প্রয়োজন, কারণ এই কাজের মাধ্যমে যে আমাদের প্রত্যন্ত অঞ্চলের কিছু মানুষ আছে অন্য জায়গায় কিন্তু শ্রম দিতে পারছে না, সেই সমস্ত লোকগুলোকেই কিন্তু আমরা এই কর্মসংস্থানের আওতা নিয়ে আসছি যেন তারা কাজ করতে পারে। অতি দরিদ্রদের জন্য 40 দিন মেয়াদী এই কর্মসৃজন প্রকল্পটি চলতি মাসের 3 এপ্রিল থেকে জেলার 53টি ইউনিয়নে একযোগে শুরু হয়। এর বিপরীতে প্রতিদিন প্রায় 9000 শ্রমিক সপ্তাহে 5 দিন কাজ করার সুযোগ পেয়েছে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোরের সময় আরও থাকছে, আন্তর্জাতিক অন্য রুটে চলতে না পারা ছোট জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে, স্থান সংকুলান হচ্ছে না বড় জাহাজের, বাড়ছে জট, কঠোর হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। ভারতে যতই দিন যাচ্ছে কোভিড-19 পরিস্থিতি ছড়াচ্ছে তার ভয়াবহতার মাত্রা। দেশটিতে ফের একদিনে 4 লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 3800। অক্সিজেন সংকট আর বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যাই বেশি। রাজধানী ছাড়াও এখন অন্যান্য রাজ্যের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় তৃতীয় ঢেউয়ের শঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মানুষের প্রাণ রক্ষায় দেশব্যাপী লকডাউনের দাবি জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। হাসপাতালের ভেতরের চিত্র এটি, রোগী বাঁচাতে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা। নয়াদিল্লির অত্যাধুনিক এই হাসপাতালেও নেই অক্সিজেন, চোখের সামনে তাই চিকিৎসকদের শত চেষ্টা বৃথা করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হতভাগ্য কোভিড আক্রান্ত ব্যক্তি। We do not have time to feel sorry for somebody else. We are losing patients here. And it is not a hidden factor, it is there. Everybody knows it. The government knows it, the administration knows it, everybody knows it. কিছুক্ষণ বাদে গাড়িতে করে এক বৃদ্ধা এলেন একই হাসপাতালে। পূর্ববর্তীর মৃত্যুতে তার ঠাঁই হলো বেডে। অক্সিজেন না পেয়ে তিনিও যে কতক্ষণ বাঁচবেন তা বলতে পারেন না কেউ। প্রতিদিনের মৃত্যুর সারি এত লম্বা যে তা যে কোনো ভয়াবহতাকে হার মানায়। দিল্লিতে এখন গড়ে প্রতিদিন 20,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এই চাপ সামাল দিতে নগরটির এখন দৈনিক 976 টন মেডিকেল অক্সিজেন প্রয়োজন, কিন্তু দিল্লি কেন্দ্র সরকার থেকে প্রতিদিন 490 টনের কম অক্সিজেন বরাদ্দ পাচ্ছে। অক্সিজেনের জন্য মরিয়া দিল্লির হাসপাতালগুলো ছুটছে আদালতে। দিল্লি হাইকোর্টে প্রতিদিনই ভিডিও কনফারেন্সের মাধ্যমে অক্সিজেন পেতে হাসপাতাল কর্তৃপক্ষের করা পিটিশনের শুনানি হচ্ছে। নতুন ভেরিয়েন্ট দিল্লি ছাড়াও অন্যান্য রাজ্যেও ভয়াবহ হচ্ছে, এতে আশঙ্কা করা হচ্ছে আরও খারাপ পরিস্থিতির। এ অবস্থায় করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই ভাইরাস যেভাবে নিজের বৈশিষ্ট্য পাল্টাচ্ছে তাতে ভারত দ্রুত করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের সম্মুখীন হতে পারে। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে মুম্বাইতে গাড়িতে বসে ভ্যাকসিন নেয়ার কার্যক্রম। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা অব্যাহত রয়েছে সহায়তা। আর মানুষকে বাঁচাতে পুরোপুরি লকডাউনের দাবি জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। দলটির জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধী এই দাবি করেন। বিশ্লেষকরাও বলছেন, রাত্রিকালীন কারফিউ বা আধো আধো বিধিনিষেধ দিয়ে এত বেগতিক পরিস্থিতি বাগে আনা যাবে না। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ভারতে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মধ্যেই এবার এলো একটি ইতিবাচক খবর। ঘরের তাপমাত্রায় রাখা যায় এমন কোভিড টিকা তৈরি করেছে দেশটি। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এ কাজে সফল হলে কমে আসবে পরিবহন জটিলতা। টিকা প্রত্যন্ত গ্রামগঞ্জে পৌঁছে দেওয়া যাবে অতি সহজেই। মহামারী শুরুর পর থেকেই কার্যকর কোভিড টিকা নিয়ে চলছিল আলোচনা। টিকা আসার পর তা সর্বস্তরে পৌঁছে দেয়া নিয়ে শুরু হয় নতুন করে কথাবার্তা, কারণ টিকা ভালো রাখতে চাই নির্দিষ্ট তাপমাত্রা। এখন পর্যন্ত ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা, রাশিয়া ও চীনের ভ্যাকসিনই সাধারণ ফ্রিজের তাপমাত্রায় রাখলে ভালো থাকে। যুক্তরাষ্ট্রের টিকাগুলো ভালো রাখতে দরকার উচ্চ শীতল পরিবেশ।
এ অবস্থায় একেবারেই সাধারণ তাপমাত্রায় রাখা যায় এমন টিকা নিয়ে গবেষণা করছে ভারত। এসেছে সাফল্যও। ঘরের তাপমাত্রাতেও অনায়াসে ভালো রাখা যায় এমন কোভিড টিকা বানাচ্ছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISc। আর এতেই আশার আলো দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন এটি সফল হলে গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়া যাবে অতি সহজে। সাধারণ ফার্মেসির দোকানেও মিলবে কোভিড টিকা। ইঁদুর ও গিনিপিগের ওপর পরীক্ষা চালিয়ে দেখেছি আমাদের বানানো টিকা দেহের স্বাভাবিক প্রতিরোধী ব্যবস্থায় প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারছে এবং তা খুব অল্প সময়ে। সেই অ্যান্টিবডিগুলো ইঁদুর ও গিনিপিগের দেহে ঢুকে পড়া SARS-CoV-2 ভাইরাসকে অনায়াসে অকেজো নিষ্ক্রিয় করে দিতে পারছে। ভাইরাস কোষে ঢুকে আর বংশবৃদ্ধি ঘটাতে পারছে না, ফলে সংক্রমণও হচ্ছে না। ভারতে একটি ঘরে স্বাভাবিক তাপমাত্রা গড়ে 21 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস হয়, আর তাই এই টিকা সংরক্ষণ অতি সহজ। আর এসব ঘরেই এখন থেকে রাখা যাবে এই টিকা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। মালয়েশিয়ায় ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারী এই ভাইরাসে দেশটিতে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 23 জন। এদিকে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী হয় নতুন করে সেলাঙ্গোর রাজ্যের 6টি জেলাকে লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আছেন রিপোর্টার মোহাম্মদ আব্দুল কাদের। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদের, ধন্যবাদ ইমা। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় করোনার যে হারে মানুষ আক্রান্ত ও মৃত্যু হচ্ছে তাতে এখন পুরো মালয়েশিয়া জুড়ে স্থানীয় বিদেশিদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে মালয়েশিয়ায় ভারতীয় ভেরিয়েন্টের যে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই কিন্তু দেখছি মৃতের হার আগের তুলনায় অনেক বাড়ছে। আপনি জানেন যে মালয়েশিয়ায় সরকার এই করোনা প্রতিরোধ করতে গতকাল সেলাঙ্গো রাজ্যের 6টি জেলাকে 12 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে, যা 6 মে অর্থাৎ আগামীকাল থেকে 17 মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। আর এই 6টি জেলা হলো হুলুলাঙ্গাত, পেতালিং, বোমবাগ, ক্লাং, কুয়ালালাঙ্গাত ও সেপাং। এই সেলাঙ্গোরের 6টি জেলার জনগণকে অন্য রাজ্যে ভ্রমণের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে এবং অন্য রাজ্য এই রাজ্যগুলোতে যে 6টি জেলাকে লকডাউন ঘোষণা করেছে, এই 6টি জেলা রাজ্যে ভ্রমণের উপর অন্য যে রাজ্যগুলো আছে সেগুলোতে কিন্তু ভ্রমণ করতে পারবে না। তো এছাড়া রাজধানী কুয়ালালামপুরকে যদিও এখনো লকডাউন ঘোষণা করেনি, তবে চলাচলের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা আগামী 17 মে পর্যন্ত বহাল থাকবে। অন্যদিকে সেলাঙ্গোরের 6টি জেলাকে লকডাউন ঘোষণা করলেও ইফতারের বাজার সহ যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার সবগুলোই কিন্তু খোলা থাকবে। বিশেষ করে ইফতার বাজারগুলোতে জনগণ SOP মানছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য পুলিশের পক্ষ থেকে প্রতিটি ইফতার বাজারে ড্রোন ব্যবহার করা হচ্ছে, যার ফলে কেউ যদি SOP অমান্য করে তাহলে তাকে জরিমানা গুনতে হবে। ইমা, এছাড়া আপনাকে গত 24 ঘন্টার করোনা পরিস্থিতির কথা যদি বলি তাহলে বলতে হয় এখানে গত 24 ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছে 3120 জন এবং মৃত্যু হয়েছে 23 জনের, যা মালয়েশিয়ার এই যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা বলে আমরা জানতে পেরেছি। আর এমন পরিস্থিতিতে দেশের মানুষকে সচেতন হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে, কিন্তু দেখা যায় অনেকেই সরকারের দেয়া নীতিমালাগুলো ফলো করছে না, যার ফলে প্রায় প্রতিদিনই বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে তাদের। এছাড়া মালয়েশিয়ায় টিকা নেওয়ার কথা যদি আপনাকে বলি তাহলে বলতে হয় এখনো পর্যন্ত প্রায় 10 মিলিয়নের মতো মানুষ টিকা নেওয়ার জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন করছে। তার মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছে প্রায় 9,30,000 মানুষ এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে প্রায় 5,90,000 মতো মানুষ। আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, সেটি হলো EMCU এলাকা ব্যতীত মালয়েশিয়ার প্রায় প্রতিটি মসজিদ ও সুরাওগুলোতে এবছর ঈদের নামাজের জামাতের অনুমতি দেয়া হয়েছে। তবে সরকারের দেয়া SOP মেনেই কিন্তু তারা এই নামাজ আদায় করতে পারবে এবং ঈদ উপলক্ষে ঘরে ঘরে যেসব ওপেন হাউস ইভেন্টস গুলো হয় সেটি এবছর আর করতে দেয়া হচ্ছে না, অর্থাৎ সব রাজ্যগুলোতে ওপেন হাউস অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তো ইমা, এই ছিল মোটামুটি মালয়েশিয়ার সবশেষ পরিস্থিতির খবর। ইমা, মালয়েশিয়ায় করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। আগামী 4 জুলাইয়ের মধ্যে 70% প্রাপ্তবয়স্ককে যুক্তরাষ্ট্রে দেয়া হবে করোনা টিকা।
এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘোষণা অনুযায়ী দেশটিতে 16 বছরের ঊর্ধ্বে সবাই ভ্যাকসিন পাবেন, আর তার নিচে শিশুদের জন্য অতি দ্রুতই দেয়া হবে কোভিড টিকার অনুমোদন। এদিকে দেশটিতে ধীরে ধীরে কমতে শুরু করেছে মৃত্যু ও আক্রান্ত। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী 4 জুলাইয়ের মধ্যে দেশটির প্রায় 70% প্রাপ্তবয়স্কদের টিকা প্রদান সম্পন্নের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি আশা করেন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় 16 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ টিকা গ্রহণ করে 4 জুলাই দেশটির স্বাধীনতা দিবস উদযাপন করবেন। টিকা গ্রহণ করে এই লক্ষ্যমাত্রা অর্জনে তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, হাতে সময় মাত্র 2 মাস, এ সময়ের মধ্যেই তা সম্পন্ন করতে হবে। Our goal by July 4th is to have 70% of adult Americans with at least one shot and 160 million Americans fully vaccinated. That means giving close to 100 million shots, some first shots, other second shots, over the next 60 days. Of course, Americans can still get shots after July 4th, but no one should wait. And let's try to hit that 70% mark, at least with one shot before that day. জো বাইডেনের পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে টিকা বিতরণের গতি বাড়াতে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। রাজ্যগুলোতে জনসংখ্যার ভিত্তিতে টিকা বিতরণ করা হবে। আমেরিকার 56 বছরের ঊর্ধ্বে লোকজনের মধ্যে 70%কে পূর্ণ টিকার আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানান বাইডেন। ক্ষমতা গ্রহণের 100 দিনের মধ্যে 22 কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাইডেন বলেন, 16 বছরের বেশি সব আমেরিকানদের নাগালের মধ্যেই এখন টিকা। তিনি 16 বছরের বয়সী সকলের প্রতি টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে 12 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য তৈরি ফাইজারের করোনা টিকা শীঘ্রই অনুমোদন পেতে পারে। ইতিমধ্যে ফাইজার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর নিকট জরুরি ভিত্তিতে অনুমোদনের জন্য আবেদন করেছে। FDA ইতিমধ্যেই ফাইজারের উপস্থাপন করা তথ্য পর্যবেক্ষণ করে দেখেছে। মার্চ মাসের শেষে চালানো কার্যকারিতা পরীক্ষায় দেখা গেছে 12 থেকে 15 বছর বয়সীদের জন্য এই টিকা করোনার বিরুদ্ধে 100% কার্যকরী। বর্তমানে 16 বছর বয়সীদের এই টিকা প্রয়োগ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এ সপ্তাহের মধ্যেই 12 থেকে 15 বছর বয়সী শিশুদের টিকা জরুরি অনুমোদন পেতে পারে। আর অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে শিশুদের টিকা কার্যক্রম। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। ইউরোপ থেকে আবারও বাংলাদেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হলেও দেশে ফেরার পর 14 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের শর্ত দেয় চিন্তিত ইতালিতে বসবাসরত প্রবাসীরা। প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনে বড় ধরনের আর্থিক ক্ষতি ও নানা ভোগান্তির কারণে দেশে ফেরার পরিকল্পনা বাদ দিতে বাধ্য হচ্ছেন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন ভেনিস থেকে ইতালি প্রতিনিধি সহকর্মী মাকসুদ রহমান। গেল এপ্রিল মাসে বাংলাদেশে করোনা সংক্রমণ বাড়ায় সরকার 14 এপ্রিল থেকে সব ধরনের আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয়। টানা 17 দিন বন্ধ থাকার পর 1 মে থেকে 38টি দেশের মধ্যে 3 ধরনের শর্ত দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় চালু করে। এই তালিকায় থাকা যুক্তরাজ্য ছাড়া ইতালি সহ ইউরোপের সব দেশের যাত্রীদের দেশে ফিরে নিজ খরচে 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন পালনের প্রজ্ঞাপন জারি করে সরকার। এই প্রক্রিয়ায় টিকিট কাটার আগেই লাগবে হোটেল বুকিং। সরকারের এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন ইউরোপে বসবাসরত ব্যক্তিরা। দীর্ঘদিন প্রতীক্ষার পর ঈদে দেশে যেতে চেয়েছিলাম, কিন্তু দেশে গিয়ে 14 দিন হোটেল কোয়ারেন্টাইন পালন করতে হবে। 15 দিন আমরা এই হোটেল কোয়ারেন্টাইনে থাকবো, সেই সামর্থ্য অনেক বাংলাদেশিদের নেই। সর্বোচ্চ 3 দিন কোয়ারেন্টাইন করুন, বাকিটা হোম কোয়ারেন্টাইন চালু করুন, এতে আমাদের প্রবাসীদের অনেক সুবিধা হবে। করোনা মহামারীর প্রথম দিকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। গত প্রায় 15 মাস যাবৎ ইতালিতে বসবাসকারী অনেকেরই কাজ নেই, বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় দেশে পৌঁছে নিজ খরচে 14 দিনের হোটেল কোয়ারেন্টাইনের বিশাল অর্থ খরচ করার সামর্থ্য নেই অনেকের। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন প্রবাসীদের অনেকেই, কিন্তু 14 দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইনের ঘোষণায় চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। কুয়েতে করোনা সংক্রমণ রোধে রমজানের শেষ 10 দিনের রাতে শবে কদরের কিয়ামুল লাইলের নামাজের সময় কমানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
বেঁধে দেওয়া 30 মিনিটের মধ্যে শুধু পুরুষরা 4 রাকাত নামাজ আদায় করতে পারবেন। মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে সরকারের এই নির্দেশনা মেনে চলার তাগিদ দিয়েছে কুয়েত ধর্ম মন্ত্রণালয়। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য, ছবিতে রিপোর্ট। রমজান মাসের শেষ 10 দিনে কিয়ামুল লাইলের নামাজ আদায়ে বিধিনিষেধ দিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। শুধুমাত্র পুরুষদের মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত 30 মিনিটের মধ্যে নামাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত রমজান মাসে লকডাউন কারফিউয়ের কারণে কুয়েতের মসজিদগুলো বন্ধ থাকায় মুসল্লিরা পাঞ্জেগানা নামাজ, তারাবি নামাজ সহ কিয়ামুল লাইলের নামাজ আদায় করতে পারেননি। তবে এবার বিধিনিষেধ দেওয়া হলেও রমজানে নামাজ পড়তে পেরেই খুশি তারা। পবিত্র মাহে রমজান উপলক্ষে কিয়ামের নামাজের যে সরকার অনুমোদন দিয়েছেন, এজন্য কুয়েত সরকারকে আন্তরিক ধন্যবাদ। করোনা পরিস্থিতিতে মসজিদে সুন্দরভাবে তারাবি ও কিয়ামের নামাজ সুন্দরভাবে আদায় করতে পারতেছি। তবে করোনা সংক্রমণ রোধে দেশটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোয় এবার মসজিদে নামাজ আদায় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। সময় সংবাদ, কুয়েত। কাতারেও করোনা পরিস্থিতি উন্নতির পথে। প্রতিদিনই কমে আসছে আক্রান্ত ও মৃত্যুর হার। এতে শিগগিরই আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে কাতার, এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণের পর বর্তমানে প্রতিদিনই কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গড় আক্রান্তের চেয়ে দ্বিগুণ মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও দেশটিতে জারি রয়েছে কঠোর বিধিনিষেধ। বন্ধ রয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। এদিকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। আগের মতো স্বাভাবিক অবস্থায় চলতে চান তারা। তবে এজন্য কাতার সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তাদের। আশা করি অচিরেই কাতারের যে করোনা সমস্যা আরও কমতে থাকবে এবং প্রবাসী ভাইদের প্রতি, বাঙালি ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে সবাই যাতে গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন এগুলো যাতে সঠিকভাবে পালন করে। আগে যে জায়গায় 10 জন, 12 জন, 8 জন মৃত্যু হচ্ছে, আজকে 3 জন। তো আশা করি আমরা আগের দিনে ফিরে আসব, আবারও কাতার সচ্ছল হবে, কাতার আগের মতো হয়ে যাবে, আমরাও আগের মতো হব, সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো। এর মধ্যে কাতারে বর্তমানে গণহারে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। প্রায় 17 লাখ মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটিতে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 12,000-এর বেশি। এখনো পর্যন্ত 48 বাংলাদেশি সহ করোনায় মারা গেছেন অন্তত 500 জন। সময় সংবাদ, কাতার। সৌদি আরবে জমে উঠেছে ঈদের কেনাকাটা। অন্যদিকে রমজানের শেষ 10 দিন হওয়ায় ইবাদত বন্দিগিতে মশগুল প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সৌদি আরবের রিয়াদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, ইমা, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে জানেন যে পবিত্র রমজানের শেষ দশক চলছে এখন, আর এই শেষ দশকে কিন্তু অধিকাংশ ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন, ধর্মপ্রাণ মানুষ যারা আছেন, তারা কিন্তু বেশিরভাগ সময়, দিনের বেশিরভাগ সময় ইবাদত বন্দেগীতেই কাটান। আর আপনি জানেন যে আসলে এই শেষ দশকে কিন্তু সেই সৌভাগ্যের রজনী যেটি আসলে খোঁজ করেন ধর্মপ্রাণ মানুষরা, যারা আল্লাহর যে সকল বিধিবিধান আছে সব কিছু মানেন। তো আসলে রমজানটা ঠিক এভাবে চলছে সৌদি আরবে, অর্থাৎ কোনো ধরনের নির্ঝঞ্ঝাটভাবেই কিন্তু রমজানের রোজা পালন করছেন। কোনো ধরনের সমস্যা কিন্তু আসলে কোথাও নেই। তবে এর বাইরে একটি ভিন্নধর্মী সংবাদ আপনাকে দিচ্ছি, সেটি হলো যে আসলে এই রমজান উপলক্ষে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যারা শুরুতে চিন্তা করেছিলেন যে দেশে যাবেন, পরে বিভিন্ন কারণে লকডাউন বা বিভিন্ন কারণে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, এবং এখানে থাকা প্রবাসী সবাই কিন্তু আসলে রেমিটেন্সের যে টাকাটা তারা স্বজনদের কাছে পাঠাতেন, সেটা কিন্তু বেশি পরিমাণে পাঠিয়েছেন। আর এই একটি কারণে কিন্তু আসলে বাংলাদেশে আপনি জানেন যে ইতিমধ্যে যে চলতি মাসে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স গিয়েছে, যার অধিকাংশ অর্থাৎ সিংহভাগ কিন্তু এই সৌদি আরব থেকে গিয়েছে বলে এখানে প্রবাসীরা মনে করছেন। আপনি জানেন যে আসলে এই রেমিটেন্স কিন্তু বাংলাদেশের যে সমৃদ্ধি সেটিকে কিন্তু গড়ে তোলে। আপনি জানেন যে এই প্রবাসীদের রেমিটেন্সই কিন্তু আসলে দেশের সার্বিক যে উন্নয়ন সেটি কিন্তু সাধিত হয়। তো আসলে এই রেমিটেন্সের সাথে প্রবাসীরা অংশীদার হতে পেরে কিন্তু অনেক প্রবাসী কিন্তু সন্তুষ্ট। আর প্রবাসীদের একটি কিন্তু বিশেষ বার্তা আছে, আসলে অনেক প্রবাসীরা এখনো কিন্তু মাঝে মধ্যে তারা যে অবৈধ উপায়ে যে টাকা পয়সা পাঠান তাদের ব্যাপারে, অর্থাৎ তারা যদি বৈধ চ্যানেলে যদি টাকা পাঠান তাহলে কিন্তু আরো বেশি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে যাবে এবং বাংলাদেশ সরকারের যে সমৃদ্ধি সেটি কিন্তু আরো বাড়বে। এখান থেকে প্রবাসী কিন্তু আসলে তাদের এক ধরনের আত্মতৃপ্তি প্রকাশ
প্রকাশ করছেন যে আসলে বাংলাদেশ যেভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এটি কিন্তু আসলে একটি দেশের জন্য, একটি রাষ্ট্রের নাগরিক জন্য অনেক খুশির খবরই বটে। আপনি জানেন যে আসলে প্রবাসীরা কিন্তু এখানে অনেক কষ্ট করেন, তারা তাদের দেশে থাকা স্বজনদের সুখের জন্য। তো সব মিলিয়ে দেখা যায় দেশের যখন সার্বিক উন্নতি হয় তখন কিন্তু তাদের এক ধরনের আত্মতৃপ্তি হয় যে আমরা এখানে যারা প্রবাসে কষ্ট করছি দিনের পর দিন মাথার ঘাম পায়ে দিলে অর্থ উপার্জন হচ্ছে, সে অর্থের টাকা যখন বৈধ চ্যানেলে দেশে পাঠানো হয় এবং সেক্ষেত্রে দেশ যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়, এটি কিন্তু আসলে এখানে থাকা প্রবাসীদের জন্য একটি তৃপ্তির কারণ। আর এর বাইরে আরেকটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি, আসলে সৌদি আরবের বর্তমান যে সার্বিক পরিস্থিতি আসলে পুরো পৃথিবীব্যাপী কিন্তু এখন কোভিডের যে মহামারীর যেটি দ্বিতীয় ঢেউ সেটি কিন্তু অনেক বেশি পরিমাণে ছড়িয়েছে, যার তুলনায় কিন্তু একটি বৃহৎ দেশ সৌদি আরব এখানে কিন্তু আসলে তার আস্থা কিন্তু অত বেশি না। তারপরেও এখানে যে পরিমাণে বাড়ছে তার জন্য এই দেশের সরকার কিন্তু যথেষ্ট সচেতন এবং তারা কিন্তু প্রত্যেকটা নাগরিককেই প্রতিনিয়ত বিশেষ বার্তা অর্থাৎ খুদে বার্তা দিয়ে কিন্তু সতর্ক করছেন যাতে কোনো ধরনের কোভিড আক্রান্ত রোগী হলে তার সংস্পর্শে যাতে কেউ না যায় এবং সেক্ষেত্রে নিজেদের সেফটিটা শুরু থেকেই শেষ পর্যন্ত অর্থাৎ কোভিড সংক্রমণ যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত যাতে এইখানে বসবাস করত প্রবাসীরা এবং এই দেশের নাগরিকরা যাতে তাদের নিজেদের সুস্বাস্থ্যের কথা লক্ষ্য রেখে এই সমস্ত বিধিবিধান অর্থাৎ যেটি সৌদি সরকার প্রবাসীদের জন্য এবং পুরো দেশের নাগরিকদের জন্য নির্দেশনা দিয়েছে সেটি যাতে মেনে চলে। আপনি জানেন যে আসলে প্রবাসীদের এর বাইরেও আরো বেশি কিছু চাওয়ার আছে, অর্থাৎ দেশের যে সার্বিক পরিস্থিতি নিয়েও কিন্তু অনেক প্রবাসী উদ্বিগ্ন। তারা চিন্তা করছে যে আসলে এই দেশের সরকার যেভাবে এই কোভিডের নিয়ন্ত্রণে প্রশাসনকে ব্যবহার করছে ঠিক তেমনি ভাবে যদি বাংলাদেশও যদি এই ধরনের কঠোরতা দিয়ে অর্থাৎ মাস্ক পরিধান বাধ্যতামূলক এবং মাস্ক ছাড়া কোথাও বেরোনো যাবে না এবং মাস্ক ব্যবহার না করলে এক ধরনের জরিমানার বিধান, এটি যদি খুব কঠোরভাবে ব্যবহার করা তাহলে অবশ্যই বাংলাদেশ থেকেও যে কোভিডের যে মহামারী সেটি কিন্তু অনেকাংশে কমে যাবে। আর যেটি শুধু ইতিমধ্যে কিন্তু আসলে দেশের বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে লকডাউন, সেই লকডাউনের ফলে কিন্তু সাময়িক অসুবিধা হলেও কিন্তু অনেক প্রবাসী দেখছেন যে দেশে কিন্তু কোভিডের যে সংক্রমণ তার হারটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো আসলে বিশেষ করে এখানে থাকা প্রবাসীরা কিন্তু নিজ দেশে থাকা স্বজনদের জন্য কিন্তু তাদের মন সবসময় কাঁদে। আর সেই একটি বিষয়ের কারণে কিন্তু যে 1 তারিখ থেকে যে আবারও লকডাউন অর্থাৎ শিথিল কিছুটা করা হয়েছে প্রবাসীদের স্বার্থে, যেখানে প্রবাসী গেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন থাকতে হতো সেই বিষয়টা কিন্তু অনেকটাই শিথিল করা হয়েছে আপনি জানেন। আর এ কারণে কিন্তু আমরা দেখছি প্রায় প্রতিনিয়ত কিন্তু ঘরমুখো যে প্রবাসী তাদের কিন্তু এক ধরনের ভিড় বাড়ছে বিভিন্ন ধরনের ট্রাভেলস এজেন্সিগুলোতে। তারা অনেকেই কিন্তু খোঁজ করছেন দেশে যাওয়ার সেই সোনাঘরের টিকিট যারা পেয়ে যাচ্ছেন তারা কিন্তু অনেক আনন্দিত এবং এই টিকিট নিয়ে কিন্তু অনেকেই কিন্তু প্রতিদিন ঘর ছাড়ছেন, ঘরের উদ্দেশ্যে রওনা করছেন এবং দেশে থাকা স্বজনদেরকে জানিয়ে দিচ্ছেন যে হ্যাঁ আমরা আসছি, আমরা আসন্ন যে ঈদ সেটি কিন্তু ভালোভাবে শেষ পালন করবো সবার সাথে। এবং সেক্ষেত্রে একটি বিষয় তাদের লক্ষ্য থাকে যে কোভিডের যে সংক্রমণ সেটি যাতে তাদের পরিবারবর্গ কাউকে যাতে আক্রান্ত না করে। আসলে এই ছিল রিয়াদ থেকে আমার কাছে অন্তত রেমিটেন্স এবং প্রবাসীদের অবস্থান এবং সব মিলে সব শেষ এখান থেকে। সৌদি আরব থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুর রহমান। ফ্রান্সের প্রশাসনিক ও দাপ্তরিক কাজে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য অনেক দেশীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্যারিসে। বিনামূল্যে তারা এ সেবা দিয়ে যাচ্ছেন। খুব সহজেই নানা সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্ট। ভাষা জটিলতার কারণে ফ্রান্সের বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক কাজগুলো কিছুটা কঠিন হয়ে পড়ে এখানকার প্রবাসী বাংলাদেশিদের জন্য। তবে তাদের সহায়তা করার জন্য এদেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক বাংলাদেশীয় প্রতিষ্ঠান এখন গড়ে উঠেছে। শুরুর দিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ ও গ্রুপে প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করলেও এখন নিজস্ব প্রতিষ্ঠান নিয়ে তারা প্রবাসী বাংলাদেশিদের সেবা দিয়ে যাচ্ছেন। ফ্রি সেবাটা এই কারণেই যে প্রথম যখন বাংলাদেশ থেকে ফ্রান্সে আসে তখন তাদের আর্থিক একটু অবস্থায় একটু ডানবাম থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি ফ্রি সেবাটা দিলে তারা প্রাথমিক যে লেভেলটা সেই লেভেলটা পার করে একটা পর্যায়ে তারা পৌঁছাইতে পারবে। সিভি লেখা, সিভি, মোটিভেশন লেটার, ক্রিয়েশন দো মডিফিকেশন অটোমোটিভ, ইউবার বিষয় বেশিরভাগ মানুষ ইউবারের জন্য আসে, ইউবার ডেলিভারি করার জন্য। সোসাইটি কুলেটা, তারপরে এর জুরিডিকশনালে হেল্প করি, তারপরে লঞ্চমো আবেদন, সেমো আবেদন, সলিডারিটি ট্রান্সপোর্ট, তারপরে কাপ, বলম্পলা, মিশন লোকাল ইত্যাদি। অধিকাংশ প্রতিষ্ঠানই বিনামূল্যে এসব সেবা দিয়ে যাচ্ছে। আর সেবা গ্রহীতারা বলছেন প্রশাসনিক নানা জটিলতায় তারা শরণাপন্ন হন এমন প্রতিষ্ঠানের। আর বিনামূল্যে সেবা পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সে জীবনযাপনের জন্য যেগুলা ইম্পর্টেন্ট জিনিস এগুলা পাচ্ছি। এত সুন্দর সার্ভিস, এত
সিস্টেম সুন্দর এবং মানে তাদের যে কার্যক্রমগুলো সুন্দর, আমি আসে দেখে বাস্তবে মানে অনেক খুশি হইলাম। বাৎসরিক আয় ব্যয়ের হিসাব সহ নানা সেবা দিয়ে যাচ্ছেন তারা এই প্রতিষ্ঠানগুলো থেকে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সেবা গ্রহীতাদের অনেক ভিড় থাকে এসব প্রতিষ্ঠানে। বিনামূল্যে সেবাদানকারী এসব প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়লে দেশটিতে আসা নবাগত বাংলাদেশি অভিবাসীদের জন্য ভাষা শিক্ষার পাশাপাশি অন্যান্য সেবা পাওয়া সহজ হবে বলেই মনে করা হয়। মামুল উসমান বাবু, সময় সংবাদ, প্যারিস। ভোরের সময় আরও থাকছে, চাকরি হারাতে পারেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো, দ্রুতই আসতে পারে ঘোষণা, জানালেন আকরাম খান। সঠিক সিদ্ধান্ত বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক অন্য রুটগুলোতে চলতে না পারা পুরাতন এবং ছোট আকৃতির জাহাজগুলোই কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। কম কন্টেইনার নিয়ে আসা এই জাহাজের কারণেই জেটিতে অন্য জাহাজের স্থান সংকুলান করা যাচ্ছে না। এ অবস্থায় ছোট জাহাজের পরিবর্তে 9.5 মিটার গভীর এবং 190 মিটার দৈর্ঘ্যের মাদার ভেসেল আনতে শিপিং এজেন্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার মাত্র 7,500 কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে অবস্থান করছে 10টি জাহাজ। একটি জাহাজে 1000 কন্টেইনার থাকলেও বাকিগুলোতে গড়ে কন্টেইনার রয়েছে 700-র কম। অথচ নিয়ম অনুযায়ী বড় আকৃতির জাহাজ আনা হলে সমপরিমাণ জেটিতে কন্টেইনারের সংখ্যা হতো 23,000-এর বেশি। বড় জাহাজ এবং আধুনিক জাহাজ এনে যদি বেশি পরিমাণ কন্টেইনার আনা যায় তাহলে বন্দরের মধ্যে জায়গারও সংকুলান হয়, বার্থগুলিও আইডল থাকে না। যেমন ধরুন ইজিলি বার্থ পেতে পারে এবং জাহাজগুলি ঠিক সময় সেল করতে পারে। অন্যান্য আন্তর্জাতিক রুটে ছোট আকৃতির এসব জাহাজের চাহিদা না থাকায় শিপিং ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর রুটে এগুলো ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। তবে রহস্যজনক কারণে নির্দেশনা না মানায় বন্দর কর্তৃপক্ষ এবার কঠোর অবস্থানে যাচ্ছে। আমরা চাই যে বড় জাহাজে সর্বোচ্চ কন্টেইনার নিয়ে জাহাজ আসুক, যার ফলে অনেক বার্থ খালি থাকবে, ব্যবসায়ীদের সুবিধা হবে, ব্যবসায়ীদের সময় কম লাগবে, সময় সাশ্রয় হবে, ব্যয় সাশ্রয় হবে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে জাহাজের গড় অবস্থানকালীন সময় 2.5 থেকে 4 দিন। এক্ষেত্রে বড় জাহাজ আনা হলে এটি 2 দিনে নেমে আসবে। বড় জাহাজ আনার ক্ষেত্রে 5 বছর আগের চট্টগ্রাম বন্দরের আরোপিত শর্ত শিথিল করা না হলে তা কার্যকর হবে না বলে মনে করছেন শিপিং ব্যবসায়ীরা। 185 মিটারের জাহাজের ক্ষেত্রে বা ছোট জাহাজের ক্ষেত্রে কিন্তু এই সকল আপনার আন্ডারটেকিং কিংবা এই ধরনের খরচগুলো নেই। এই কারণে কিন্তু যারা শিপিং এজেন্ট আছে বা যারা শিপিংয়ের মালিক আছে তারা কিন্তু এদিকে তেমন বেশি একটা আগ্রহী হচ্ছে না। এই শর্তগুলি পূরণ করে কোনো প্রিন্সিপাল ওনার জাহাজ আনতে রাজি হবে না। সেই ক্ষেত্রে 186 মিটার বা 185 মিটারের জাহাজ হলেই ওই একই পরিমাণ কার্গো হয়তো নিয়ে আসতে পারবে এবং কোনো রকম রিস্ক ওই ভেসেল অপারেটরে থাকতেছে না। চট্টগ্রাম বন্দরে বছরে 30 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করে, আর পণ্যবাহী জাহাজ আসে 4000-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লকডাউনের মধ্যে চলছে ঈদের শেষ মুহূর্তের বিকিকিনি। তবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ক্রেতা বিক্রেতার মধ্যে উদাসীনতা থাকায় এবার তৎপর হয়েছে প্রশাসন। যারা মাস্ক পরে আসেনি তাদের মাস্ক বিতরণের পাশাপাশি সতর্ক করতে প্রথম দিনে ছোট আকারের জরিমানা করা হয়েছে। এরপরেও নির্দেশনা না মানলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি দোকান বন্ধ করা হবে বলে হুঁশিয়ার করেছেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রচারণা থাকলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঈদের আগে বেশিরভাগ বিপণী বিতান ও শপিং মলে চলছে দেদারসে বেচাকেনা। স্বাস্থ্যবিধি নিয়ে সতর্ক না হয়েই বেচাকেনার নানা অভিযোগ ওঠে পল্টনের চায়না টাউন মার্কেটের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে দোকানদারদের সতর্ক করতে বাংলাদেশ দোকান মালিক সমিতি নিজেরাই উদ্যোগী হয়ে মঙ্গলবার 2 ঘন্টার জন্য মার্কেটটি বন্ধ করে দেয়। স্বাস্থ্যবিধির শর্ত পূরণ করা হলে বেলা 12টা থেকে খোলা হয়। আবার স্বাস্থ্য সুরক্ষা একটু ঘাটতি ছিল, এই জন্য বন্ধ করা হয়েছিল। এখন 100-100 ঠিক আছে, এই জন্য মানে আমাদের মার্কেটটা আবার খোলার ব্যবস্থা হয়ে গেছে। মার্কেটে কিছু প্রবলেম ছিল, হ্যান্ড স্যানিটাইজার এবং কি আপনার মাস্ক বাধ্যতামূলক, দূরত্ব বজায় রেখে শপিং, এগুলো মার্কেট কর্তৃপক্ষ সবকিছু এখন মেনটেন করতেছে। এদিকে ক্রেতা বিক্রেতাকে সচেতন করতে মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রশাসন। অভিযানের প্রথম দিন মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেটে মাস্ক না পরায় 50 থেকে 500 টাকা জরিমানা করা হয়। এখানে এসে মাস্কটা কিনতে চাইছিলাম, ঠিক আছে, দেন মানে ঢোকার পরে আমার 50 টাকা জরিমানা করে ফেলে। রিক্সাতে নাইমা ময়লা হয়ে গেছে, তো আমি ফেলাইয়া দিছি, ফেলাই দিয়ে আমি মাছের দোকানে যাইতেছি আর ধরছে। আমরা মানতেছি বাট কাস্টমার মানছে না। সাবসিকুয়েন্টলি যদি কেউ আইন ভায়োলেট করে
আমরা ডেফিনেটলি তাদের বড় অঙ্কের জরিমানার পাশাপাশি সরকারের নির্দেশনা মতো তাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। মাস্ক না পরায় রাজধানীর নিউ মার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের 21 জন ক্রেতা বিক্রেতাকে 6,050 টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে ভিড় এড়াতে আগে ভাগেই ঢাকা ছাড়ছেন অনেকেই। এতে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, দৌলতদিয়া রোডে কিন্তু আসলে মানুষের ভিড়টা এই মুহূর্তে খুবই লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ঈদের আর মাত্র 7 থেকে 8 দিন বাকি রয়েছে। আর ঈদকে সামনে রেখে মানুষ কিন্তু আসলে তাদের ঘরে ফিরছে। যদি বলি তো আসলে আধা ঘন্টার ভিতরে এখন কিন্তু মানুষের পদচারণা একটু মুখর পাটুরিয়া ঘাট এলাকায়, এবং কি সবথেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে আসলে ছোট প্রাইভেট কার কিন্তু আসলে এই যদি বলি যে 6:30টার পর থেকে প্রচুর প্রাইভেট কারটা পাটুরিয়া ঘাটে এসেছে। তবে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি ঘাট কর্তৃপক্ষের সাথে, তারা বলছে যে ঘাট এলাকাতে এই মুহূর্তে আসলে 4 শতাধিক প্রাইভেট গাড়ি রয়েছে। সেই ক্ষেত্রে পাটুরিয়া দৌলতদিয়া অন্যান্য দিন লকডাউনের সময় যে লক্ষ্যটি দেখা যাচ্ছে যে আসলে 6টা বা 6:30, 7টার দিকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আজকে তার বিপরীত অবস্থার সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে কি পাটুরিয়া দৌলতদিয়া রোডের যেহেতু এই ঘরমুখে যাত্রী এবং ঈদের যাত্রীদের বিশাল একটা চাপ পড়েছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই মুহূর্তে সবগুলো ফেরি চালাচ্ছে এবং ঘাট এলাকায় একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। যখনটা ঈদের আগে যেরকম পরে ঠিক এরকম পড়েছে। তবে স্বাস্থ্যবিধির কথা যদি বলি, কোনো স্বাস্থ্যবিধির বাড়া নাই। আর অধিকাংশ প্রাইভেট কার, মোটর বাইক, ব্যক্তিগত গাড়ি এর ভিতরে কিন্তু গাদাগাদিটাতে কিন্তু লক্ষণীয় রয়েছে। তবে পাটুরিয়া দৌলতদিয়ার এবং আরিচা কাজিরহাট রোডে মোট 20টি ফেরি এখন চলছে। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ফেরিটা দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করছে। প্রত্যেকটা ফেরিতে কিন্তু মানুষ আসলে গাদাগাদি করে উঠছে এবং কি গাদাগাদি করে কিন্তু পার হচ্ছে এই মুহূর্তে। সেই ক্ষেত্রে আসলে মানুষের মধ্যে যে একটা আতঙ্ক ভয় কিছুই নেই, সবাই ঈদ করতে পারতে যাচ্ছে। সেই ক্ষেত্রে যদি আপনাকে বলি তো পাটুরিয়ার এই যে গাদাগাদির অবস্থা তো লক্ষণীয় এবং ভাইরাস সংক্রমণের একটি আশঙ্কা তো রয়েছেই। অন্যদিকে ঘাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি, তারা বলছে আসলে যানবাহন এবং যাত্রীর চাপ অনুসারেই তারা আজকে আসলে ফেরিগুলো পরিচালনা করবে। যদি যাত্রীর চাপ এবং যানবাহন চাপ এরকম থাকে তাহলে বেশিরভাগ ফেরি কিন্তু চালানো হবে। অর্থাৎ কখন কয়টা ফেরি চলবে এটা নির্দিষ্ট করে তারা বলেনি। তো বলছে যে আসলে যানবাহন এবং যাত্রীর চাপ যদি বৃদ্ধি পায় তাহলে তারা আসলে এই ফেরি এর সংখ্যাটা বৃদ্ধি করবে। সেই ক্ষেত্রে যাত্রীদের সাথে আমি কথা বলেছি, যাত্রীরা বলছে এর চাইতে আসলে বেশি আরও বেশি যানবাহনের চাপ এবং ভিড় হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তারা ভিড়ভাড়টা এড়ানোর জন্যে তারা কিন্তু আগে ভাগে সন্ধ্যের সাথে ঈদ করতে তারা গ্রামে ফিরছে। তো তারা আরও বলছে যে আসলে যেটা ভাড়াটি রয়েছে শুধু 2-4 গুণ ভাড়া বেশি দিয়ে ঘাট এলাকায় তাদের আসতে হচ্ছে, তাছাড়া কোনো তাদের বেগ পেতে হচ্ছে না। কারণ হচ্ছে কি প্রত্যেকটা মহাসড়কে কোনো চেকপোস্ট নেই, পুলিশের কোনো নজরদারি নেই। সেই ক্ষেত্রে কিন্তু তারা অনায়াসে ঘাট এলাকায় আসছে এবং চলে যাচ্ছে। যদি বলি ঘাট এলাকাতে কিন্তু কাটা যেটা প্রাইভেট কার, মোটর বাইক এবং জিপ, ছোট যে যানবাহনগুলো কি 6 লাখ রয়েছে, তারা কিন্তু ইচ্ছা মতো ভাড়া নিয়ে এখান থেকে ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। ঠিক একই অবস্থা রয়েছে দৌলতদিয়া প্রান্তে এবং পাটুরিয়া ঘাট এলাকাতে কারো মধ্যে কিন্তু সচেতনতার দেখা যাচ্ছে না। যদি বলি বিআইডব্লিউটি এবং টিসির যারা কর্মচারী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটা ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে, তারাই বেশি মানুষের সাথে ভিড়ছে। এবং ট্রাক শ্রমিকদের কথা যদি বলি, বিভিন্ন ট্রাক শ্রমিকরা কিন্তু বর্ডার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু যাচ্ছে এবং কি ভাইরাস সংক্রমণের আশঙ্কা নিয়েই তারা কাজ করছে, মাস্কও তারা ব্যবহার করছে না। তো অন্যদিকে যদি আমি দেখেছি সকাল থেকেই
যারা আসলে ঘাট পার হচ্ছে তাদের চোখে মুখে ছিল আনন্দের ছোঁয়া। কারণ যে সময় যত ঘনিয়ে আসছে ঈদের, তত কিন্তু মানুষের চাপ পাটুরিয়া দৌলতদিয়া নোটে একটা বাড়ছে। একটা পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নোটে মোট 20টি ফেরি রয়েছে। এই মুহূর্তে কিন্তু আসলে 20টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে ইমা পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট এলাকার সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। করোনার অজুহাতে বাণিজ্য চলছে বরগুনার খেয়াঘাটগুলোতে। যাত্রী কমিয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত না করে গাদাগাদি করে 3 গুণ ভাড়া আদায় করছে খেয়া পারাপারের ট্রলার। এতে করোনার পাশাপাশি রয়েছে দুর্ঘটনার ঝুঁকিও। কর্তৃপক্ষের দাবি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। করোনার অজুহাতে বরগুনায় ঘাটের খেয়া পারাপারের ট্রলারগুলো সামাজিক দূরত্ব নিশ্চিত না করেই কম যাত্রী বহনের দোহাই দিয়ে 15 টাকার ভাড়া নিচ্ছে 40 টাকা। তবে বাস্তবে দেখা যায় তিল ধারণের জায়গা নেই পায়রা ও বিষখালী নদী পারাপারের ট্রলারগুলোতে। আগে 15 টাকা ছিল, এখন 30 টাকা নেয়। হঠাৎ করে 30 টাকা নেয় আমাদের অনেক সমস্যা। তবে ট্রলার চালকদের দাবি, সামাজিক দূরত্ব নিশ্চিত করে কম যাত্রী পরিবহন করায় বাড়তি ভাড়া নিচ্ছেন তারা। আমরা লোক নেই 15 জন, এই জন্য 30 টাকা করে। অবশ্য জেলা প্রশাসন বলছে, যাত্রী হয়রানি বন্ধে ও করোনা মোকাবিলায় ঘাটগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং আমরা ইজারাদারদের তারপর তারা নিবৃত্ত না হন তাহলে তাদেরকে ইজারা কার্যক্রম বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে অবগত করব। প্রতিদিন বরগুনার প্রথম শ্রেণীর 14টি ঘাটে প্রায় 2 শতাধিক খেয়া পারাপারের ট্রলার চলাচল করে। সময় সংবাদ, বরগুনা। সিরাজগঞ্জের শাহানগাছা গ্রামের এক তরুণ উদ্যোক্তা হাইড্রোফনিক পদ্ধতিতে থাইল্যান্ডের ফল হ্যানিডিউ ও রকমেলন চাষ করে সফলতা পেয়েছেন। পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাদু ও রসালো এই ফলের চাহিদার পাশাপাশি ফলনও ভালো। কোনো উদ্যোক্তা এই ধরনের প্রকল্প করতে চাইলে সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। থাইল্যান্ডের সুস্বাদু ও রসালো ফল হানিডিউ ও রকমেলন। বড় বড় পলি দিয়ে তৈরি বিজ্ঞানসম্মত এই চাষাবাদ পদ্ধতিতে মাটির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নারিকেলের খোসার গুঁড়া। প্রতিটি গাছের গোড়ায় স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় পানি ও খাদ্য উপাদান পৌঁছে যায়। ফলনও বেশ ভালো, আর ধীরে ধীরে বাজারে এই ফলের চাহিদাও বাড়ছে। সিরাজগঞ্জের পৌর এলাকার জাহিদুল ইসলাম মিলন লেখাপড়া শেষ করে আউটসোর্সিংকে পেশা হিসেবে বেছে নেন। এ সময় তার পরিচয় হয় বিদেশে গ্রিন হাউস নিয়ে কাজ করা এক উদ্যোক্তার সাথে। তার পরামর্শে জাহিদুল জেলা সদর উপজেলার শাহানগাছায় গড়ে তোলেন হাইড্রোপনিক পদ্ধতিতে থাইল্যান্ডের ফল হানিডিউ ও রকমেলন প্রকল্প। পরীক্ষামূলকভাবে সফল হয় বাণিজ্যিকভাবে শুরু করেন ফল চাষ। বর্তমানে তার 2000 স্কয়ার ফিটের এই প্রকল্পে গাছ রয়েছে 700। আমাদের দেশে অতিবৃষ্টি অনাবৃষ্টিতে অলমোস্ট ম্যাক্সিমাম ফসল ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এই হাইড্রোপনিক পদ্ধতিতে যদি কেউ চাষাবাদ করে তাহলে ফসলের উপর্যুপরি ফলন আসবে। এখানে আমার একটা সিজন 75 দিন 80 দিনের একটা সিজনে প্রায় 3 লাখ টাকার ফল আমি বিক্রি করতে পারি। আমার 60-70 হাজার টাকার খরচ হয়। হাইড্রোপনিক পদ্ধতিতে কোনো উদ্যোক্তা এই ধরনের প্রকল্প করতে চাইলে কৃষি বিভাগের সহায়তার আশ্বাস দেন উপজেলা কৃষি কর্মকর্তা। ওনারা এই কাজটা দেখে যদি আরও কিছু কৃষি উদ্যোক্তা তৈরি হয়, তারা যাতে বিভিন্ন ধরনের যে কৃষির উপকরণ, সেই উপকরণ যাতে সহজলভ্য পেতে পারে এবং সেই উপকরণগুলো যাতে তাদের হাতের নাগালে পায়, সেই বিষয়টা আমরা দেখছি। হানিডিউ মেলন দেখতে গাঢ় হলুদ আর রকমেলন খসখসে আবরণের কাঁচা মিষ্টি কুমড়োর মতো হয়ে থাকে। বাজারে প্রতি পিস খুচরা বিক্রি হয় 500 টাকা করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ঠাকুরগাঁওয়ের এক শিক্ষার্থী করোনার সময়কে কাজে লাগিয়ে সদরের ফক্তনপুরে নিজ গ্রামের 46 শতক জমিতে ক্যাপসিকাম ও 50 শতকে রকমেলন চাষ করে তাক লাগিয়েছেন। ফলনও হয়েছে বেশ ভালো। তার উৎপাদিত সবজি ও ফল স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকায়। সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল। জি, আপনি যেমনটি বলছিলেন যে আমরা ঠাকুরগাঁয়ে যেই জায়গাটিতে অবস্থান করছি সেখানে কিন্তু ক্যাপসিকাম এবং রকমেলনের যেই চাষাবাদ, সে একজন শিক্ষার্থী, সে কিন্তু এই চাষাবাদ করেছেন। আর সেই কারণেই কিন্তু আমরা চেষ্টা করব একটু দেখানোর জন্য যে এই ক্যাপসিকাম কীরকম এখানে ফলন হয়েছে এবং পাশাপাশি আমরা পরবর্তীতে চেষ্টা করব যে এখানকার যে শিক্ষার্থী রয়েছে সে কিন্তু একদম নতুন এই
ক্যাপসিকাম চাষে সে কিন্তু আমরা বলতে পারি যে পুরোপুরি সফল হয়েছে, কারণ যেই পরিমাণ ফল এখানে ধরেছে গাছগুলোতে তা কিন্তু আশানুরূপের চেয়ে অনেক বেশি। তো আমরা এই বিষয়ে একটু কথা বলবো যে একজন শিক্ষার্থী রয়েছে যে এই চাষাবাদের সাথে জড়িত, তার সাথে আমরা একটু চেষ্টা করবো, আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই ক্যাপসিকাম এবং রকমেলন আপনি এই ঠাকুরগাঁয়ে নতুন একটা ফলন, সেইভাবে কিভাবে আপনি চাষাবাদ শুরু করেছেন এবং কেন আপনি এই চাষাবাদের সাথে জড়িত হলেন একটু যদি বলেন। আসলে করোনাকালীন সময়ে বাসায় বসে বসে আপনার শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ, তারপর ভাবলাম যে বাসা বসে কী করবো, তো অন্য কিছু করা যায় কিনা যায়। তখন মাথায় আসলো যে না, একটা যেহেতু বাবার ল্যান্ড প্রপার্টি আছে, তো ভাবলাম যে কীভাবে এটাকে আধুনিকভাবে কৃষিটাকে নিয়ে আসা যায়। তখনই আপনার নেট ঘাটাঘাটি করার পরে, ইউটিউব ঘাটাঘাটির পরে তখন আমি দেখলাম যে না, এই ক্যাপসিকাম পলি হাউসে ক্যাপসিকাম চাষ করে আসলে লাভবান হওয়া সম্ভব। তো তারপর থেকে আমি এই ক্যাপসিকামের সঙ্গে জড়িত হই আর কি। তারপর তখন আমি এটা 4 মাস আগে আমি এটাকে রোপণ করি, পলি সেট করার পরে রোপণ করার পরে আজকে আমার ফল আমি এখন তুলতেছি, ফল বাজারে বিক্রি করতেছি। তো ফলন ভালো হয়েছে, আমি প্রথম হিসাবে অনেক ফলন ভালো হয়েছে। হ্যাঁ, তবে আমাদের স্থানীয় যে বাজার আছে এখানে যে পরিমাণ লাগে এটা দেওয়ার পরে বাকি যেটা থাকে সেটা আমি ঢাকা কারণ বাজারে আমি সেটাকে সেল দিই। তো যে পরিমাণ ফল আসছে আমি আশা করতেছি যে না, এখানে ভালো একটা আমার প্রফিট আমি এখান থেকে অর্জন করতে পারবো। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে চাই, তা হচ্ছে যে এই ক্যাপসিকাম চাষ করার পরে এইখানকার আপনি বলছিলেন যে বাজারের চাহিদা কিন্তু স্থানীয় বাজারে তেমন চাহিদা নেই, সেই কারণে আপনি ঢাকায় প্রেরণ করেন। তো ঢাকার যারা ব্যবসায়ীরা আছে তারা কিরকম সাড়া দিচ্ছে আপনাকে, আপনার কাছ থেকে কিরকম ক্রয় করার জন্য চেষ্টা করছে, এবং আপনি নিয়মিত ঢাকায় পাঠাচ্ছেন কিনা এটা একটু জানতে চাই। আমি কিছুদিন আগে আপনার ঢাকায় পাঠাইছি, আমার রক মিলন সহ সাম্মাম সহ আমি ঢাকায় গেছিলাম। তো ওখানে অনেক পার্টির সঙ্গে আমার কথাবার্তা হওয়ার পরে ওনারা এটাকে ক্রয় করার জন্য অনেক আগ্রহী, এবং কি আমাকে অনেক আড়তদার আমাকে ফোন দেয় ওখান থেকে যে ভাই আমাকে ক্যাপসিকাম দিয়েন, আমাকে রক মিলন দিয়েন। তবে হ্যাঁ, ভালো একটা সাড়া আমি ওখান থেকে ঢাকা থেকে পাচ্ছি, এবং বাজার অনেকটা ভালো। কিছুদিন আগে বাজার খুব খারাপ ছিল, তবে এখন মোটামুটি অনেকটাই ভালো বলা চলে। যদি এই বাজারটা থাকে তবে আমি আসলে এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট বা একটা ভালো একটা প্রফিট আমি এখান থেকে পাবো। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে ঠাকুরগাঁয়ের যে একজন শিক্ষার্থী, তিনি কিন্তু এই সর্বপ্রথম ক্যাপসিকাম এবং রকমেলন চাষাবাদ করে এই ঠাকুরগাঁয়ের যে গ্রাম অঞ্চল সেখানে কিন্তু উজ্জ্বল একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর সেই কারণে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এই নতুন যে সবজি এবং ফল তা কিন্তু দেখার জন্য আসছেন। এবং সেই সাথে আমরা লক্ষ্য করেছি যে কৃষি বিভাগের সাথে যারা জড়িত আছেন, স্থানীয় কৃষি বিভাগ এবং রংপুরের যে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা আছে তারাও কিন্তু এখানে আসছেন প্রতিনিয়ত, যে এই ক্যাপসিকাম এবং রকমেলন চাষাবাদের যেই মাঠ পরিদর্শন তারা কিন্তু নিয়মিত আসছেন। তো একই সাথে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যেই অবস্থা, যে এই ক্যাপসিকাম এবং রকমেলন যে চাষাবাদ শুরু করেছে এই শিক্ষার্থী, তাকে সত্যিকার অর্থে এই এলাকার মানুষ সাধুবাদ জানাচ্ছেন, এবং পাশাপাশি তারা বলছেন যে এ ধরনের উদ্যোগ নেওয়ার ফলে এলাকার যে দৃষ্টান্ত সে দৃষ্টান্ত কিন্তু তিনি স্থাপন করেছেন। পাশাপাশি অন্যান্য যারা চাষিরা আছে এখানকার তারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন যে এ ধরনের চাষাবাদে, ভালো লাভজনক চাষাবাদে তারা বলে আমরা মনে করছি। তো এই ছিল আমার কাছ থেকে। ঠাকুরগাঁও থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। করোনা আতঙ্কে বাগান বিক্রি না হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রাজশাহীর লক্ষাধিক আম বাগান মালিক। মৌসুমের এ সময় বিভিন্ন জেলার ব্যাপারীরা আগাম বাগান কিনলেও এবছর দেখা মেলেনি তাদের। রাকিবুল হাসানের রিপোর্ট।
সবুজের সতেজতা ছড়াচ্ছে রাজশাহীর আম বাগানগুলো। আম গাছে পরিপুষ্ট হয়ে উঠছে গোপালভোগ, হিরসাপাত, ল্যাংড়া সহ বাহারি জাতের আম। প্রতি বছর পৌষ থেকে চৈত্রের মাঝে আমের কুশি, গুটি ও আটি হওয়া পর্যন্ত কয়েক ধাপে বিক্রি হয় এসব বাগান। মৌসুমের এ সময় বাগান বেচাকেনায় ব্যস্ত থাকেন বাইরের জেলার ব্যবসায়ী, ব্যাপারী ও আড়তদাররা। কিন্তু এবার জেলায় প্রায় 18,000 হেক্টর জমির বাগানের অধিকাংশই কেনেননি বাইরের ব্যাপারীরা। এতে চরম দুশ্চিন্তায় বাগান মালিকরা। করোনা শুরু হয়ে গেল, তখন থেকে দেখেছি কি যে বাগানটা সেভাবে বিক্রি হয় না। লকডাউনের জন্য মালিকরা আসছে না, বাগান কেনার মালিকরা। সে সাথে খরার বৈরিতা কাটিয়ে বাগানে বাগানে আম টিকিয়ে রাখতে খরচ বেড়েছে। প্রত্যেকটা বাগান মালিক আর কি ক্ষতির মুখে পড়বে। এতগুলো টাকা দিয়ে বাগান কিনে যদি আম বেচা কেনা করতে না পারে তাহলে তারা লসের মুখে পড়বে। তবে ফল গবেষক ও জেলা প্রশাসক বলছেন, করোনায় আমের বিপণনের পথ প্রশস্ত হয়েছে, তাই ভালো দাম পাবেন তারা। কৃষক ভাইরা এই বছর লাভবান বেশি হবেন, কারণ আমগুলো কিন্তু সংগ্রহ হবে এই বছর সম্পূর্ণ রোজার বাইরে। সেটিও কিন্তু একটা পজিটিভ দিক। উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে এটা বাজারজাত করা যায় সেই ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে আমরা প্রশাসন করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,14,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মুন্সিগঞ্জের মুক্তারপুর হাট হরেক রকমের ভরপুর তরমুজে। মৌসুমের শেষ দিকে এসেও চলছে বেচাকেনার ধুম। 10 কেজি ওজনের প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে 420 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ধলেশ্বরী তীরের নিয়মিত এই পাইকারি হাটে খুলনা অঞ্চলের তরমুজ আসছে বেশি। মৌসুমের শেষেও এভাবেই তরমুজের সয়লাভ হাটগুলোতে, আর হাটটাকে সমানে বিক্রি হচ্ছে তরমুজ। রোজায় রসালো এই ফলের চাহিদা থাকে বরাবরই, তবে এবার আড়তগুলোতে সরবরাহ তার চেয়েও বেশি। তবে চাষিদের অভিযোগ, খুলনা থেকে নৌপথে তরমুজ আসার পথে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের নদীতে পড়তে হচ্ছে জলদস্যুদের আক্রমণে। এখান থেকে পাইকারি নেই, পাইকারি নেওয়ার পর আপনার লোকজন নিয়ে আপনার কি খুচরা বিক্রি করি আর কি। আমি তরমুজ 30 টাকা দিয়ে কিনে 80 টাকা পর্যন্ত বিক্রি করি। এর পিছনে কারণ হচ্ছে আমাদের এখান থেকে পৌঁছান্তি গাড়ি ভাড়া, এরপর দোকান ভাড়া, এর মধ্যে কিছু নষ্ট হয়। চাঁদপুর, দশানি, গজারিয়া, কলাগাছিয়া, নারায়ণগঞ্জের মোড় পর্যন্ত এই জলদস্যুরা আমাদেরকে অনেক ডিস্টার্ব করে। এবার তরমুজের ব্যাপক ফলন হলেও হাত বদলে ভোক্তাদেরই কিনতে হচ্ছে বেশি দরে। সেই অনুপাতে মূল্য পাচ্ছেন না চাষিরা। মাঠ পর্যায়ে উৎপাদক করে তারা কিন্তু আসলে সঠিক মূল্য পায় না। মাঝখানে যারা ব্যবসায়ী তারাই কিন্তু বেশি বেনিফিটটা নিয়ে নেয়। সেই ক্ষেত্রে যদি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আরেকটু সামঞ্জস্য বিধান করা যায়, আমার মনে হয় যারা ভোক্তা, যারা তরমুজ খাচ্ছে তারা কিছুটা উপকৃত হবে। 3 কেজির প্রতিটি তরমুজ পাইকারি বিক্রি হচ্ছে 60 টাকা দরে, আর 10 কেজির প্রতিটি 420 টাকায়। সংশ্লিষ্টদের মতে আরও অন্তত 2 সপ্তাহ থাকবে বাজারের এই অবস্থা। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। পদ্মায় স্পিডবোট দুর্ঘটনার পর বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ইমা, এই যে শিমুলিয়া বাংলাবাজার রুট, এই রুটে কিন্তু দীর্ঘদিন ধরে এই অবৈধভাবে যে প্রায় 450 স্পিডবোট চলাচল করছে, সেটি কিন্তু নিয়ন্ত্রণ করবার কোনো রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করছি না। এবং গেল সোমবার যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, যেখানে 26 জনের প্রাণ চলে গেছে, সেই ঘটনার পরেও কিন্তু আমরা দেখছি যে নানান রকম অনিয়ম, এবং এখানকার যে সংশ্লিষ্টরা আছেন তারা বলছেন যে দুপারেই যে স্পিডবোট ঘাট রয়েছে এবং এই মুন্সিগঞ্জ প্রান্তের যে শিমুলিয়া, সেখানে কিন্তু বিআইডব্লিউটিএ এই স্পিডবোট চলাচলের জন্য ঘাট ইজারা দিয়েছেন, এবং এই ঘাটটি কিন্তু প্রতি বছর বড় প্রতিযোগিতা হয় প্রকাশ্যে। এই ঘাটের ইজারা কিন্তু 8 লাখ পর্যন্ত উঠে গিয়েছিল, 8 কোটি টাকা পর্যন্ত উঠেছে শুধু ইজারা। এবং সর্বশেষ বছরের যে ইজারা, সেটা নিয়ে স্পষ্ট করে তথ্য না জানা গেলেও সেটিও কিন্তু কয়েক কোটি টাকা বলে জানা গেছে। এবং অপর প্রান্তে যে বাংলাবাজার ঘাট, সেখানে কিন্তু মাত্র 28 লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে, এবং সেই একই রকম যাত্রী, একই রকমের ভিড় থাকে দু ঘাটে, কিন্তু দুই ঘাটে কিন্তু দুই রকম ইজারা থেকে বোঝা যাচ্ছে যে এখানে কত রকমের প্রভাব এবং কত বেশি এখানে অনিয়ম
হচ্ছে এবং এই যে স্পিড বোট চলছে সেগুলোর কোনো রেজিস্ট্রেশন নেই এবং যারা চালক রয়েছেন এই চালকদের কোনো রকম প্রাতিষ্ঠানিক যে প্রশিক্ষণ সেটি নেই এবং যে দুর্ঘটনাটি ঘটেছে, যে মর্মান্তিক দুর্ঘটনার যে চালক ছিলেন শাহ আলম, যিনি পুলিশের আটক অবস্থায় চিকিৎসাধীন আছেন, এই চালক কিন্তু মাদকাসক্ত ছিলেন, এটি আমাদের নৌ পুলিশ নিশ্চিত করেছেন। এবং এই ঘটনায় যে এই মুন্সিগঞ্জ প্রান্তে যে শিমুলিয়া ঘাটের ইজারাদার, তাকে আসামি করা হয়েছে এবং সেখানে কিন্তু স্পিড বোট মালিক দুজনকে আসামি করা হয়েছে, কিন্তু এই বাংলাবাজার ঘাটের যে ইজারাদার তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। একের পর এক এই নৌ দুর্ঘটনা ঘটতে থাকলেও কিন্তু এ ব্যাপারে যে নানা রকম প্রভাব প্রতিপত্তির কারণে যে আইন যে সুবিচার যেটা সেটি কিন্তু এখানে হচ্ছে না বলে অনেকে আমাদের কাছে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই যে দক্ষিণাঞ্চলে 21টি জেলার লাখো মানুষের যাতায়াত এই পথে এবং এই পথকে নির্বিঘ্ন করবার জন্য অনেক রকম প্রয়াসের কথা বলা হলেও কিন্তু সেটা বাস্তবে দেখা যাচ্ছে না। এবং ঈদের আগে এই করোনা সর্বাত্মক লকডাউনের মধ্যে কিন্তু একরকম লোকজনের ঢল নেমেছে, তারা এই ফেরিতে করে কিন্তু গাদাগাদি করে যাচ্ছেন, কোন রকম স্বাস্থ্যবিধির বালাই নেই এবং অনেকে মাস্ক পর্যন্ত ঠিকমতো ব্যবহার করছেন না। এই পরিস্থিতিগুলো কিন্তু দেখভাল করবার জন্য আমরা এই ফেরিঘাটে বা এই এলাকায় কোন রকম তৎপরতা লক্ষ্য করতে পারছি না আমরা। এবং এখানে যে বিআইডব্লিউটিসি যারা ফেরি পরিচালনা করছেন তাদের ওই ব্যাপারে কোনো গা ব্যথা নেই, তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর কথা, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদের কোনো তৎপরতা কিন্তু এখানে নেই। এবং এখানে যে লঞ্চ বন্ধ রয়েছে, গণপরিবহন বন্ধ থাকবার কারণে এবং এই কদিন ধরে যে বোট চালানো হয়েছে সেখানে স্পষ্ট করে সুনির্দিষ্ট করে বলা হয়েছে যে প্রতিটি স্পিড বোট যে অবৈধভাবে এখানে চলাচল করেছে, প্রতিটি যতবার এখান থেকে গিয়েছেন ততবার এক একটি স্পিড বোটের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে বলে একেবারে সুনির্দিষ্টভাবে কিন্তু এই স্পিড বোটের সঙ্গে যারা সম্পৃক্ত তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এরকম কাঁচা টাকার এখানে নানা রকম অপতৎপরতাকে ঘিরে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেটের কারণে কিন্তু এই 26 জনের প্রাণ গিয়েছে। এবং আপনারা জানেন যে বিগত সময়ে অনেক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেই দুর্ঘটনাগুলো যে ঘটেছে সেই দুর্ঘটনার কিন্তু সঠিক বিচার হয়নি, মামলা হয়েছে সেই মামলার সঠিক চার্জশিট দেওয়া হয়নি এবং সেই বিচার না হবার কারণে কিন্তু একের পর এক এই দুর্ঘটনাগুলো ঘটেই চলছে। এবং তারা বলছেন যে পদ্মা সেতু যেটি আগামী বছর মার্চের মধ্যে উদ্বোধন হবার কথা রয়েছে, কিন্তু এই পদ্মা সেতু উদ্বোধনের আগে যে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগ লাঘব করার জন্য এখানে যে স্পিড বোট, ফেরি, ট্রলার, লঞ্চ যেগুলো চলাচল করছে সেগুলো কিন্তু সঠিক নিয়মের আওতায় নিয়ে আসবার জন্য। কারণ হচ্ছে যে এখানকার যেই স্পিড বোট রয়েছে সেই স্পিড বোটের ব্যাপারে কিন্তু বিআইডব্লিউটিএ বলছে যে অবৈধভাবে যদি স্পিড বোট চলাচল করে সেটি দেখভাল করার দায়িত্ব হচ্ছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সেই বিষয়টি এড়িয়ে গিয়ে তারা বলছেন যে বিআইডব্লিউটিএ এই কোটি কোটি টাকায় তাদেরকে এখানে যেই ঘাট ইজারা দিয়েছে তারা এই ব্যাপারে তদারকি করবে। কিন্তু এখানে কিন্তু এই যে দুপক্ষের মধ্যে কথাবার্তা, সেই কথাবার্তার মধ্যে বাস্তবতা হচ্ছে যে এখানকার শুধু অনিয়ম আর এই অনিয়মের কারণে কিন্তু এতগুলো মানুষের জীবন চলে গেছে, তারপরে কিন্তু অনিয়ম থামেনি। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ। ইমা, মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। প্রচণ্ড খরা ও দাবদাহে অসহায় মানুষ, দেখা দিচ্ছে নানা রোগবালাই, বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে ফসল, নদী নালার পানিও লবণাক্ত। তীব্র দাবদাহ থেকে রক্ষা ও বৃষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন পটুয়াখালীর ধর্মপ্রাণ মুসল্লিরা। মনির হোসেন বাদানের পাঠানো তথ্য, সুজন দামের তোলা ছবি নিয়ে রিপোর্ট। প্রচন্ড খরতাপ, দেখা নেই বৃষ্টির, নষ্ট হচ্ছে জীবিকার মাধ্যম ফসল, নদী নালা খালবিলের পানিও লবণাক্ত, বিপর্যস্ত জীবজন্তু ও জনজীবন। তাই মহান আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়ে আকুল আবেদন। তীব্র দাবদাহ থেকে রক্ষা ও বৃষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন পটুয়াখালীর ধর্মপ্রাণ মুসল্লিরা। 2 রাকাত ইস্তেখার নামাজ আদায় করেন তারা।
শিশু থেকে বৃদ্ধ সব বয়সীরা অংশ নেন জেলার সদর উপজেলা মাঠে অনুষ্ঠিত এই নামাজে। বৃষ্টি না থাকার কারণে মানুষের ফসলই যেমনি ক্ষতি হচ্ছে তেমনি রোগ ব্যাধি বাড়ছে। এত লোনা পানি যার কারণে মাছ মারা যাচ্ছে এবং নদীতে মাছ নাই বললেই চলে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ হয়তো আমাদেরকে এ থেকে মুক্তি দিতে পারে। শুধু বৃষ্টি নয়, বিশ্বব্যাপী করোনা মহামারী ও দেশে ডায়রিয়ার প্রকোপ থেকে রক্ষা পেতেও মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আল্লাহর কাছে আমরা মোনাজাত করেছি যাতে আল্লাহ বৃষ্টি দেন এবং এই করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করেন। আশা করি আল্লাহ পাক আমাদের উপর থেকে সমস্ত বালা মুসিবত দূর করে নেবেন। সালাতুল ইস্তিসকাটা পরে যদি আল্লাহর কাছে রোনাজারি করা হয়, করন্তন করা হয়, তো রাব্বুল আলামিন যদি আমাদের উপর রহম দিল হন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে তাহলে এই জমিনে আল্লাহ তাআলা চাইলে জমিনে বৃষ্টি বর্ষণ করতে পারে। ইসলামী শরীয়ত অনুযায়ী সালাতুল ইস্তেখারা হলো আল্লাহর কাছে কোনো কিছুর জন্য কল্যাণ কামনা করা, আর এই নামাজকে খুবই নিয়ামতপূর্ণ বলছেন ইসলামী চিন্তাবিদরা। সময় সংবাদ, পটুয়াখালী। দিনে গরম, রাতে ঠান্ডা আবহাওয়ার এই তারতম্যের কারণে কুড়িগ্রামের টাইফয়েড, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা ধরনের রোগ ব্যাধি বেড়েছে। এতে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বারান্দা মেঝেতে শয্যা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। এ অঞ্চলের একমাত্র ভরসাস্থল এই হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হলেও অবকাঠামো রয়ে গেছে 100 শয্যার। সেখানে ভর্তি রোগীর সংখ্যা 350 ছাড়িয়েছে। শিশু আর ডায়রিয়া ওয়ার্ডে দ্বিগুণ। বারান্দায় মেঝেতে একই বেডে একাধিক রোগী। আমি হাসপাতালে ভর্তি আছি, কোনো বেড পাই না, মেঝেতে আছি, খুব কষ্ট করে আছি, এখনো সুস্থ হয়নি বাচ্চা। গরম ঠান্ডা এতে আমার বাচ্চার পাতলা পায়খানা শুরু হয়েছে। রোগীর এত চাপ সামলাতে যথাযথ চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্সদের। একটা বিছানা 2-3টা করে রোগী দেওয়া লাগতেছে, বিছানা সংকট, এগুলো সামলাতে আমরা আসলে মানসম্মত যে স্বাস্থ্যসেবাটা সেটা দিতে হিমশিম খাচ্ছি। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে রোদে গরমে শিশুদের বাইরে বের না করা এবং কোনোভাবেই যাতে ঠান্ডা না লাগে সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিলেন এই শিশুরোগ বিশেষজ্ঞ। তারা যেন বিশুদ্ধ পানি পান করে, রাস্তার পাশে যে কোনো জায়গায় খাবারগুলো বা যে কোনো খান থেকে পানি নিয়ে যেন না খায়। স্থান সংকুলান সমস্যার সমাধান দ্রুত হবে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমাদের নতুন ভবনের কাজ শেষ পর্যায়ে, আমরা দ্রুতই এটা হস্তান্তর হয়ে যাবে এবং হস্তান্তরিত হলে আমাদের যে বর্তমান যে স্থান সংকট রয়েছে সেটা আর থাকবে না এবং আমরা আরও ভালোভাবে রোগীর সেবা দিতে পারবো বলে আশা রাখি। প্রায় 32 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের 8তলা ভবন নির্মাণ কাজ সম্পন্ন করে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। খেলার খবর। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্বে রাখতে চাইছে না বিসিবি। ব্যাপারটা স্বীকার না করলেও লঙ্কা মিশন শেষে দেশে ফেরা কোচিং স্টাফদের সঙ্গে দ্রুতই আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাতে চায় বোর্ড, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন বিসিবির কোচিং স্টাফদের পরিবর্তনের ব্যাপারটি সময় উপযোগী সিদ্ধান্ত। হুমায়ুন কবির রোজের রিপোর্ট। 2 বছর হলো বাংলাদেশের ক্রিকেটের উন্নতির গ্রাফটা নিম্নমুখী। প্রত্যাশার প্রাপ্তি তো মিলছেই না, উল্টো দিন দিন প্রশ্নবিদ্ধ হচ্ছে টাইগারদের পারফরমেন্স। মাঠ ও মাঠের বাইরে হেড কোচ রাসেল ডোমিঙ্গো তার ক্রিকেটীয় মেধায় মুগ্ধ করতে পারেননি বোর্ডের নীতি নির্ধারকদের। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল কোচ চান্ডিকা হাথুরু সিং এর পর ইংলিশ কোচ স্টিভ ব্রোডসের অধীনেও বাংলাদেশের সাফল্যের চাকা সচল ছিল, কিন্তু ডোমিঙ্গোর ক্রিকেটীয় মস্তিষ্কে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নয় বরং অবনতি দৃশ্যমান। তাই বিসিবির অন্দরমহলের খবর এ মাসেই বরখাস্ত হতে যাচ্ছেন রাসেল ডোমিঙ্গো। তবে ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুকের ভবিষ্যৎ আলোচনার মাধ্যমেই নিতে চাইছে ক্রিকেট বোর্ড। কোচিং স্টাফদের পারফরম্যান্সে একটু প্রশ্নবিদ্ধ, সেটা আমরা মূল্যায়ন করব, সেটাই তো বলছি, সেটার জন্য আমরা বসে আলাপ আলোচনা করে মূল্যায়ন করব। এসব সিদ্ধান্তগুলো কিন্তু আপনার বোর্ডকে নিতেই হবে। মাসে সমান $15,000 করে পারিশ্রমিক নেওয়া হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুককে ছেটে ফেলতে চাচ্ছে ক্রিকেট বোর্ড। ব্যাপারটি চাউর হয়েছে ক্রিকেট পাড়াতেও। টি-20 বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত কঠিন হলেও বোর্ডের ভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গ্র্যাজুয়ালি কিন্তু একটা ডিক্লাইন দেখছি। যদি বোর্ড মনে করে যে পরিবর্তনটা আনা দরকার এবং সেটা যদি সম্ভব হয়, উপযুক্ত কোচিং স্টাফ যদি পাওয়া যায়, আই থিঙ্ক এটা খুব একটা
ভুল কাজ হবে না যদি সেদিকে ওর পদক্ষেপ নেয়। ভেতরের খবর আরও আছে। দূরবীন দৃষ্টি রেখে বিসিবির নীতি নির্ধারকরা কোচ খুঁজছেন। তবে ডোমিঙ্গো জায়গায় আপাতত বিসিবির পরিচালকদের পছন্দের শীর্ষে আছেন বোলিং কোচ ওটিস গিবসন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে দেশে ফিরে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। এতে অনিশ্চিত হয়ে গেল এই দুই ক্রিকেটারের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা। ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনার ঢেউ আঘাত হেনেছে IPL-এও, যার কারণে অনির্দিষ্টকালের জন্য আসর স্থগিত করেছে BCCI। যদিও IPL স্থগিত হওয়ার আগেই বিসিবি স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছিল ভারত থেকে ফেরার পর সাকিব মুস্তাফিজের কোয়ারেন্টাইনের মেয়াদ কমানোর। আগামী 16ই মে বাংলাদেশে 3টি ওয়ানডে খেলতে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। মূলত সেই সিরিজে এই দুই ক্রিকেটারের অংশগ্রহণ নিশ্চিত করতেই বিসিবির চাওয়া ছিল এমনটা। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে নিয়মের ব্যত্যয় হবে না সাকিব মুস্তাফিজের জন্য। মুক্তি চেয়ে তারা আবেদন করেছে তাদের পক্ষে। আমরা বলছি যে না, এটা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন 14 দিন থাকতে হবে, তাই হবে। আমি তো সেইটাই সই করে দিয়ে আসলাম। IPL স্থগিত হওয়ায় দেশে ফেরার অপেক্ষায় সাকিব মুস্তাফিজ। দ্রুতই তাদের দেশে ফিরিয়ে আনতে শুরু হয়েছে প্রক্রিয়া। এ ব্যাপারে যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, যেখানে পূর্ণ সহযোগিতা করছে BCCI। 2-1 দিনের মধ্যেই সাকিব মুস্তাফিজ দেশে ফিরবে বলে জানা গেছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাদের খেলা নিয়ে নতুন করে সৃষ্টি হলো অনিশ্চয়তা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব হিসেবে পরিচিত কিশোরগঞ্জের অলওয়েদার সড়কের দুই পাশ যেন লাল আর হলুদ কার্পেটে মোড়া। সড়কে শুকাতে দেয়া টকটকে লাল মরিচ যেন সড়কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাছ দিয়ে বয়ে যাওয়া ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে যুক্ত করা অলওয়েদার সড়কের দুপাশে চোখে পড়বে এমন রক্তলাল রঙের সমারোহ। যেন পিচ ঢালা কালো সড়কের সৌন্দর্য বাড়াতে লাল হলুদের এমন গালিচা। উঁচু আর প্রশস্ত এ পাকা সড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আছে। আর তাই চলতি বড় মৌসুমে জমির ধান পরিবহনের পাশাপাশি সড়কের দুই পাশে রোদে শুকানো হচ্ছে মরিচ ও ভুট্টা। মরিচের লাল রং যেন এই সড়কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ধান মাড়াই, ঝাড়াই ও শুকানোর কাজও চলছে সড়কটিতে। বাড়ির পাশে মনোরম পরিবেশে জমির ফসল শুকাতে পেরে খুশি স্থানীয়রা। আমরা লাগিয়ে রাস্তাটা অনেক উপকার হয়েছে। আমরা সকাল 8টা বাজে দিই, বিকাল 3টা বাজে নিই। মরিচ খুব সুবিধা হয়েছে। রাস্তার জন্য খুব ভালো হয়েছে, উন্নত হয়েছে। আবার দেশের লাগি ভালো হয়েছে। সবাই গরিব দুঃখী সবাই লাগতে পারে। জায়গায় হইতে অনেক কিছু আমরা করতেছি। মরিচ, ধান শুকাইতেছি, ভুট্টা শুকাইতেছি। এই কৃষকের অনেক উপকার হইতেছে। কৃষি বিভাগ বলছে এই সময়টাতে কৃষকরা ফসল শুকাতে বিড়ম্বনার শিকার হতেন। নতুন সড়ক হওয়ায় তারা অনায়াসে জমির ফসল শুকাতে পারছেন। এই সড়ককে ব্যবহার করে তাদের উৎপাদিত ধানের পাশাপাশি মরিচ, ভুট্টা এগুলো শুকাবার একটা স্থান পেয়েছে। এতে করে তাদের ফসলটা নিরাপদে তারা ঘরে তুলতে সক্ষম হচ্ছে। গত বছরের 8 অক্টোবর 874 কোটি টাকা ব্যয়ে নির্মিত 30 কিলোমিটার দীর্ঘ অলওয়েদার সড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ভোরের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্থিতিশীল পর্যবেক্ষণ করছে মেডিকেল বোর্ড। করোনা পরিস্থিতি বিবেচনায় দেশে চিকিৎসা হওয়ায় ভালো, বিদেশে পাঠাতে লাগবে আদালতের অনুমতি। করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ অন্য কোম্পানি নেওয়া যাবে কিনা প্রশ্নে ভিন্ন মত নাকচ করল IEDCR। বলছে সময় মতোই আসবে অ্যাস্ট্রাজেনেকার টিকা। তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন মমতা। কোভিড বাস্তবতায় অতিথি হিসেবে থাকবেন মাত্র 25 জন। দাওয়াত পেয়েছেন সৌরভ গাঙ্গুলি। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।